কেউ একজন লাইভটা গ্রুপে শেয়ার করে দাও, কেউ একজন মেসেঞ্জার গ্রুপে লাইভটা শেয়ার করে দাও। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও। আর তোমরা যারা জয়েন করছো তোমরা একটু নিজেদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ওয়াজ নসিহত শুরু করব, তারপর বুঝবা প্রোগ্রামের ওয়াজ কাকে বলে। আজকে আমরা সি প্রোগ্রামের ওয়াজ করব। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। তাহলে আমরা গত ক্লাসে হচ্ছে আমরা পড়াইছিলাম হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের ভেরিয়েবল এবং চলক আমাদের ভেরিয়েবল চলক তো একই জিনিস। আমাদের ধ্রুবক এবং চলক এই দুইটা কিভাবে প্রকাশ করতে হয়, কিভাবে একটা ধ্রুবককে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে একটা চলককে ডিক্লেয়ার করতে হয়, সেই জিনিসগুলো আমরা গত ক্লাসেই শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা ওই জিনিসগুলা মাথায় রেখে আর একটু সামনের দিকে আস্তে আস্তে আগাবো। এবং আজকের ক্লাসের পর তোমরা আমাদের এই ক্লাসটা আজকে যখন শেষ করবা তখন দেখতে পারবা তোমার কাছে সি প্রোগ্রামিং একেবারে ফকফকা।
তুমি পুরা ক্লাস মনোযোগ দিয়ে করতে 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 গুণগান শুনতে শুনতে এক সময় দেখবা সি প্রোগ্রাম তোমার মাথায় ঠক ঠক করে বাড়ি দিচ্ছে। সবাই বলো আলহামদুলিল্লাহ। আমরা এভাবে করে আজকের ক্লাস আমরা শেষ করে ফেলতে পারবো এবং আজকের ক্লাসে আমরা অনেক গুণকীর্তন গাইবো এবং অনেক কিছু পাবো। তো কিছু ওয়াজ নসিহত হবে আমাদের আজকের ক্লাসে, বুঝতেই পারতেছো, আমার বেহেসটা দেখতেই পারতেছো। আজকে আমাদের এই স্টাইলই পুরো ক্লাস চলবে। আজকে আমরা ওয়াজ নসিহত স্টাইলে তোমাদেরকে পুরো ক্লাস নিব। আর ক্লাসের পরে সবার জন্য জিলাপির ব্যবস্থা আছে। তোমরা নিজ দায়িত্বে ক্লাসের পরে নিজের বাসা থেকে জিলাপি খেয়ে নেবা। কারো বাসায় যদি জিলাপি না থাকে বাজারে যাবা, বাজারে যাওয়ার পর সওদাগরকে যেয়ে বলবা, সওদাগর ভাই আমার ইমু ভাইয়া ক্লাসের মধ্যে বলেছিল আজকের ক্লাসে যদি পরিপূর্ণভাবে করতে পারি আমাকে জিলাপি দিবে, কিন্তু আমি জিলাপি পাই নাই, ওই কারণে আপনার কাছে আমি 1 কেজি জিলাপি চাই। সে 1 কেজি না দেখে 1 পিস দিবে। তুমি ফ্রিতে আনার কোনো প্রয়োজন নাই। তুমি যে কাজটা করবা, তুমি টাকা দিয়ে নিয়ে আসবা, আইসা খাবা, কোনো সমস্যা নাই। ওকে, আজকের ক্লাসে তাহলে আমরা যে কাজটা করব, আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, সি প্রোগ্রামিংয়ের অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করবো এবং আজকের ক্লাসে আমরা অনেকগুলো সি প্রোগ্রাম শিখতে পারবো। ওকে, দেন আমরা আস্তে আস্তে শুরু করি। ওকে, এবার আসো, আমাদের গত ক্লাসে আমরা কিভাবে ধ্রুবক এবং চলক ঘোষণা করতে হয় বা এদেরকে কিভাবে প্রকাশ করতে হয়, ডিক্লেয়ার করতে হয়, সেটা আমরা জেনে গেছিলাম। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই যে চলক আমরা ঘোষণা করলাম, চলকের ইনপুট এবং আউটপুট অপারেশন আমরা কিসের মাধ্যমে নিব। আচ্ছা, আমাকে একটু আগে বলো তো, তোমরা একটু কমেন্টে বলো, সি প্রোগ্রামিংয়ে ইনপুট নেওয়ার জন্য আমরা কোন কমান্ডটা ব্যবহার করি আর আউটপুট নেওয়ার জন্য কোনটা ব্যবহার করি। ইনপুটের জন্য সি প্রোগ্রামিং আমি কাকে ইউজ করি আর আউটপুটের জন্য কাকে ইউজ করি। একটু কমেন্টে আমাকে একটু বলো, ইনপুটে কাকে ইউজ করি, আউটপুটে কাকে ইউজ করি। ইনপুটে আমি কাকে ইউজ করি, আউটপুটে কাকে ইউজ করি, একটু বলো তো দেখি। ইনপুটে আমরা কাকে ইউজ করি, আউটপুটে আমরা কাকে ইউজ করি। ও, দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাবে না। ইনপুটে আমরা কাকে ইউজ করি, আউটপুটে আমরা কাকে ইউজ করি, দেখি কমেন্টে বলো সবাই। সারিয়ার হোসেন অভি বলছো স্ক্যান ইউজ করি, প্রিন্ট ইউজ করি। তোমার আনসার ভুল। স্ক্যান অ্যাপ ইউজ করি, প্রিন্ট অ্যাপ ইউজ করি। এলান এলিসা তুমি দিছ স্ক্যান অ্যাপ, প্রিন্ট অ্যাপ, তোমারটাও ভুল। এস বড় হাতে দিছো, পি বড় হাতে দিছো, সবগুলো ছোট হাতে দিতে হবে। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দেখি আমরা কোনো একটা ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যান অ্যাপ ব্যবহার করব আর কোনো একটা আউটপুট দেওয়ার জন্য আমরা প্রিন্ট অ্যাপ ব্যবহার করব। এখন কথা হচ্ছে তুমি যে কোনো একটা ইনপুট নেওয়ার ক্ষেত্রে এখন কথা হচ্ছে আমরা একটু ভালো করে একটা জিনিস জেনে নিই। মনে করো তুমি এই জিনিসটা করবা, এ এবং বিকে যোগ করে তার যোগফল তুমি আমাকে দেখাবা। তুমি এ এর মান ইনপুট নিবা, বি এর মান ইনপুট নিবা, আউটপুটে সি এর মান দেখাবা। তাহলে এ এর মান তুমি ইনপুট নিবা, তার জন্য ইউজ করবে স্ক্যান অ্যাপ। বি এর মান ইউজ করবা, তার জন্য ইউজ করবে স্ক্যান অ্যাপ। আর এদেরকে যোগ করার পর আউটপুটটা দেখাবা তুমি প্রিন্ট অ্যাপ দিয়ে। এখন আমার কথা হচ্ছে তুমি যে এখানে স্ক্যান অ্যাপ ব্যবহার করবা, এর মান তো আগে থেকে তুমি জানো না কত, তুমি তো ইনপুট নিবা। আমি যত দিব, আমি যত চাপবো এর মানটা তত। এর মানে আমরা একটা কথা বলতে পারতেছি, এই স্ক্যান অ্যাপ দিয়ে যে আমি ইনপুট নিব, এই ইনপুটটার মান কত সেটা কিন্তু আমি জানি না। ইনপুটটার মান কত সেটা আমরা জানি না। এটা আমাকে যে কাজটা করতে হয়, এটা আমাকে খুঁজে নিতে হয়। এই কোন একটা জিনিসের মান তুমি জানো না, যে কোনো কিছু হইতে পারে, এটা খুঁজে নেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করি তার নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফর এক্সাম্পল, তুমি প্রিন্ট অ্যাপের মধ্যে দিলা তোমার আউটপুটে সি এর মান এত, এই সি এর মান কত, এখন আমার যত ক্যালকুলেশন করা ছাড়া তো আমি বলতে পারতেছি না।
তাহলে আমার ক্যালকুলেশন করার পর সি এর মান যত আসবে ততই তো, তাহলে তার জন্য তোমাকে ইউজ করতে হবে পার্সেন্ট সামথিং, এদেরকে আমরা বলি ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে আমরা আবারও বলতেছি স্ক্যানএফ ব্যবহার করার নিয়ম কি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করব, ইনভার্টেড কমার ভিতরে পার্সেন্ট, এটা হচ্ছে এফএস মানে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, দেন এটা ইনভার্টেড কমা শেষ, এরপর কমা দিয়ে এই ফরম্যাটটা কার ফরম্যাট, এন্ড চিহ্ন দিয়ে ওই ভেরিয়েবলটা নাম দিয়ে দিব। যদি এ এর নাম হয় এ, বি এর নাম হলে বি, এরকম যে কোনো কিছু। আমরা এটা নিয়ে একটু পর আরও ডিসকাস করব। এরপর একইভাবে প্রিন্টএফের মধ্যে তুমি গত দিন পর্যন্ত দেখছিলা প্রিন্টএফের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে যা লিখবা তাই আসবে। তো তুমি তো ক্যালকুলেশন করার আগে জানো না আসলে তোমার মানটা কত, তাহলে এটা কি করতে হবে, সি প্রোগ্রাম সে কম্পিউটারকে জিজ্ঞেস করবে মানটা কত, ওই মানটা যত আসবে তার জায়গায় তত বসাবে। এটাকে আমরা বলি ফরম্যাট স্পেসিফায়ার মাধ্যমে করে। তো আমরা ফরম্যাট স্পেসিফায়ার এখানে দিব, কমা দিয়ে ভেরিয়েবলের নামটা দিয়ে দিব। মাথায় রাখতে হবে স্ক্যানএফ ব্যবহার করার ক্ষেত্রে ভেরিয়েবল নেমের আগে একটা এন্ড চিহ্ন বসে, আর প্রিন্টএফের ক্ষেত্রে ভেরিয়েবলের নামের আগে কোনো কিছু বসে না, আর ভেরিয়েবলের নাম সবসময় কমার পরে বসে। আমরা আসি আস্তে আস্তে। আপাতত তুমি জাস্ট জেনে রাখো ফরম্যাট স্পেসিফায়ার, যেটা দিয়ে আমরা আননোন যে জিনিসটার মান বের করবো তার ফরম্যাটটা আমি স্পেসিফাই করে দিব, তার ফরম্যাটটাকে আমরা স্পেসিফাই করে দিব। এবং এটা সবসময় দিতে হয় কি দিয়ে, এটা পার্সেন্ট চিহ্ন দিয়ে। কি দিয়ে দিতে হয়, পার্সেন্ট চিহ্ন দিয়ে। পার্সেন্ট কিছু একটা দিলে তুমি বুঝবে এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এখন আসো, এই ফরম্যাট স্পেসিফায়ার বিভিন্ন ধরনের হইতে পারে। ফর এক্সাম্পল পার্সেন্ট সি, এই পার্সেন্ট দ্বারা বুঝতেছে ফরম্যাট স্পেসিফায়ার। সি কার জন্য ব্যবহার করবা, সেটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার, এটা অক্ষর। ফর এক্সাম্পল এ, বি, সি, কোনো একটা অক্ষর। যদি তুমি কোনো একটা অক্ষর ইনপুট নিতে চাও বা আউটপুট দিতে চাও, কারণ আমি ইনপুটে ব্যবহার করতে পারি, আউটপুটে ব্যবহার করতে পারি। ওইখানে আইও, এই আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট। হ্যাঁ, সব জায়গায় আমি সংক্ষেপে লিখছি আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট, মানে ইনপুট আউটপুট যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা। যদি সিঙ্গেল একটা ক্যারেক্টার ইনপুট হয় বা সিঙ্গেল একটা ক্যারেক্টার আউটপুট হয় তখন পার্সেন্ট সি ব্যবহার করব। এবার যদি ইন্টিজার হয়, পূর্ণ সংখ্যা, কেমন ইন্টিজার, ডেসিমাল ইন্টিজার, তখন আমরা পার্সেন্ট ডি ইউজ করব। তাহলে ডেসিমাল ইন্টিজারের জন্য আমরা কি ইউজ করি, এক কথা ইন্টিজারের জন্য আমরা পার্সেন্ট ডি ইউজ করি। কোথাও তুমি যদি ইন্টিজার বের করতে যাও তার জন্য পার্সেন্ট ডি, আগে তোমাকে এগুলো মাথায় রাখতে হবে, দেন আমরা এটা আর একটু ডিসকাস করব। এখানে কিন্তু এখনো কথা খোলাসা করে নেই, আরও আছে। এবার আসো পার্সেন্ট এলডি, এটা হচ্ছে যখন লং ইন্টিজার, বড় বড় ইন্টিজারের জন্য। আর পার্সেন্ট এফ ইউজ করবো ফ্লোট অথবা ডবলের জন্য, ফ্লোট অথবা ডবলের জন্য পার্সেন্ট এফ। আর পার্সেন্ট এল এফ ব্যবহার করব লং ফ্লোট অথবা ডবল। সাধারণত ডবলের জন্য আমরা পার্সেন্ট এফ ব্যবহার করি না, ডবলের জন্য আমরা যদিও মুখে বলি, কিন্তু সাধারণত ফ্লোটের জন্য আমরা পার্সেন্ট এফ ব্যবহার করব। লং ফ্লোট যেটা থাকে আমরা ডবলের সমতুল্য বলতে পারি, সেটা হচ্ছে ডবল থাকলে আমরা পার্সেন্ট এল এফ ব্যবহার করব। ফ্লোট, ডবল এগুলো কি আমরা গত ক্লাসে বলছিলাম। এবার আসি পার্সেন্ট ই। ই মানে হচ্ছে সাইন্টিফিক ফ্লোট, মানে সাইন্টিফিক ফ্লোট মানে উচ্চতর, ফ্লোট মানে বুঝতেছো ভগ্নাংশ। আর সাইন্টিফিক ফ্লোট কোনগুলা, 10⁻31। এই যে 10⁻⁴ আকারে লিখি এগুলোকে আমরা বলি সাইন্টিফিক। হ্যাঁ, সাইন্টিফিক ক্যালকুলেটার এগুলো আসে এক্সপোনেনশিয়ালের মতো করে দিই, ই দিয়ে আমরা যে গতদিন দেওয়া শিখেছিলাম সেটা, ওই ধরনের ক্ষেত্রে আমরা পার্সেন্ট ই দিব। হ্যাঁ, এবার আসো পার্সেন্ট ইউ। ইউ ইউজ করা হয় আনসাইন্ড ইন্টিজারের জন্য। কার জন্য, আনসাইন্ড। পার্সেন্ট এস, এটা ব্যবহার করা হয় স্ট্রিং এর জন্য। পার্সেন্ট এক্স ব্যবহার করা হয় হেক্সাডেসিমাল ইন্টিজারের জন্য। পার্সেন্ট ও ব্যবহার করা হয় অক্টাল ইন্টিজারের জন্য। এদের মধ্য থেকে আমাদের লাগবে কোনটা, পার্সেন্ট ডি সবচেয়ে বেশি লাগবে আমাদের, পার্সেন্ট এল ডি, পার্সেন্ট এফ, পার্সেন্ট এল এফ। আমরা শুধু করার সময় এই চারটে ব্যবহার করবো। অর্থাৎ আমরা আমাদের সিলেবাস অনুযায়ী যতগুলো সি প্রোগ্রাম আছে, তো আমরা ম্যাক্সিমাম সি প্রোগ্রামিতে এই চারটা ব্যবহার করব, মানে এগুলো দিয়ে আমাদের হয়ে যায় আর কি। তাহলে কি কি, ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি, তাহলে তোমাকে এই চারটা এখন মুখস্থ করে ফেলতে হবে। ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি, এরপর হচ্ছে ফ্লোটের জন্য পার্সেন্ট এফ, ডবলের জন্য পার্সেন্ট এল এফ, ডবলের জন্য পার্সেন্ট এল এফ। তাহলে আমি আবারও বলতেছি ইন্টিজার, সরি লং ইন্টিজারও আমাদের লাগে না, আমাদের লং ইন্টিজারও লাগে না, আমাদের শুধু ইন্টিজার লাগে। ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি, ফ্লোটের জন্য পার্সেন্ট এফ, আর ডবলের জন্য হচ্ছে পার্সেন্ট এল এফ বা লং ফ্লোটের জন্য পার্সেন্ট এল এফ। এতটুকু আমাদের জেনে রাখতে হবে। আর বাকিগুলো হচ্ছে আমার এমসিকিউর জন্য জেনে রাখতে হবে, সবগুলো জেনে রাখতে হবে কোন ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি। এখন আসি এই ফরম্যাট স্পেসিফায়ার আসলে কীভাবে ব্যবহার হয় সেটা আমরা একটু বোঝানোর ট্রাই করব। এই ফরম্যাট স্পেসিফায়ার
আসলে কিভাবে ব্যবহার করতে হবে। তোমাদের অনেকের মনে কনফিউশন এটা থাকতে পারে, ভাইয়া বুঝলাম ফরম্যাট স্পেসিফায়ার কোনটা দ্বারা কী মিন করে, কিন্তু হচ্ছে এই ফরম্যাট স্পেসিফায়ার আসলে কী কাজ করে বা এদেরকে আমরা কীভাবে ব্যবহার করবো সেটা আমরা বুঝতেছি না। হ্যাঁ, তোমরা অনেকে এটা নিয়ে একটু কনফিউজ থাকার কথা, সেটা আমি একটু আস্তে আস্তে বুঝাবো। একটু খেয়াল করো, আমি আস্তে আস্তে সেই জিনিসটা তোমাদেরকে বুঝাবো। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমরা তোমাদেরকে এখানে শিখেছি কোন ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে আমরা কোন কাজগুলো করতে পারবো সেটা আমরা বলে দিয়েছি। এখন এই ফরম্যাট স্পেসিফায়ারের খালি সংজ্ঞা জানলেই নয়, মাঝখানে একটু করে তার পরিচিতিটাও জানতে হয়। তুমি শুধু জেনে গেলা কাজ হবে না, তোমাকে যে কাজটা করতে হবে জানার সাথে সাথে সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও জানতে হবে। আর সেটা যদি জানতে হয় ক্লাসের দিকে একটু করে মনোযোগটা আকর্ষণ করিতে হয়। তাহলে আসো এবার আমরা তোমাদেরকে বলে দিব এই যে স্ক্যান অ্যাপ, প্রিন্ট অ্যাপ, এদের প্রপার ইউজটা কীভাবে আমরা পারফেক্টলি এদেরকে ব্যবহার করতে পারি। এদের প্রপার ইউজ যখন আমরা দেখাবো তখন দেখবা মারাত্মক লেভেলের বুঝবা এই ফরম্যাট স্পেসিফায়ার আসলে কি জিনিস এবং এটা কিভাবে আমাদের এত উপকারে আসে সেটা আমরা একটু পরেই টের পাবো। এখন আমি স্ক্যান অ্যাপ, প্রিন্ট অ্যাপ এটা প্রপারলি ব্যাখ্যা করব। যেমন গত ক্লাসে তোমাকে স্ক্যান অ্যাপ বলছি, কিন্তু স্ক্যান অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয় সেটা বলি নাই। গত ক্লাসে প্রিন্ট অ্যাপ বলছি, সেটা কীভাবে ব্যবহার করতে হয় অর্ধেক বলছি, বাকি অর্ধেক বলি নাই। আমরা আজকে স্ক্যান অ্যাপ এবং প্রিন্ট অ্যাপের যত ধরনের কাজ করা যায় সবগুলো জানবো। ওকে, দেন শুরু করি আমরা। এবার আসো, নেক্সট আমরা একটু সামনের দিকে আগে, তাহলে এটা হচ্ছে জাস্ট সিম্পল ফরম্যাট স্পেসিফায়ারগুলো আমরা দিলাম। এবার আমি স্ক্যান অ্যাপ আর প্রিন্ট অ্যাপ একটু ব্রডলি ডিসকাস করি। হ্যাঁ, একটু ব্রডলি ডিসকাস করি। এবার আসো, তাহলে আমরা তোমাদেরকে এখন শিখাবো কিভাবে ভাইয়া স্ক্যান অ্যাপ ব্যবহার করতে হয়। স্ক্যান অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয়, তো আমরা একটু খেয়াল করে দেখি এই স্ক্যান অ্যাপের ব্যবহার, এই জিনিসটা আমরা কিভাবে করব। দেখো, প্রথমে স্ক্যান অ্যাপ ব্যবহার করব, স্ক্যান অ্যাপ ব্যবহার করব, দেন হচ্ছে আমি ইনভার্টেড কমা দিব। স্ক্যান অ্যাপের ভিতরে এখানে আমরা পার্সেন্ট দিয়ে আমরা ফরম্যাট স্পেসিফায়ার এফ এস মানে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার দিব, এরপর কমা দিব, এরপর এন দিয়ে আমরা ভেরিয়েবলের নাম দিব, ভেরিয়েবল নেম দিব। যখন একটা স্ক্যান অ্যাপ কমান্ড দেওয়া শেষ, সেমিকোলন দিয়ে আমরা শেষ করে দিব। কারণ আমরা জানি আমাদের ইংরেজি ভাষা, বাংলা ভাষা, এই সকল ভাষা আমরা শিখিয়েছি ছোটকাল থেকে। অনেকের কাছে সি প্রোগ্রাম পড়াইতে গেলে কেন জানি হয় মিশে মিশে, কিন্তু আমরা তো ছাড়বো না সি প্রোগ্রামিং পড়ানো ছাড়া আমরা কোনো কিছু বুঝবো না। ওই কারণে সি প্রোগ্রামিংয়ে পড়তে গেলে এটা যেহেতু এক ধরনের ভাষা, তোমাকে অন্য ভাষার সাথে একটু করে কম্পেয়ার করে করে পড়তে হয়। ওই কারণে অন্য ভাষার সাথে এটার পার্থক্য কী সেটাও একটু করে জানতে হয়। কবি বলিয়াছেন, একটু একটু করে ওয়াজের মাঝখানে চন্দ না বলিলে ওয়াজটা আমাদের মজাদার হয় না। ওই কারণে চন্দ ছাড়া আমি ওয়াজটাকে জমাইতে পারি না। তাহলে দেখো এই যে সেমিকোলনটা কোথায় ব্যবহার করি আমরা? সাধারণত কোনো কিছুটি ফিনিশিং করতে বাংলা ভাষায় দাড়ি ব্যবহার করি, ইংরেজি ভাষায় ডট ব্যবহার করি, এখানে আমরা সেমিকোলন ব্যবহার করি। এবার আসো, তাহলে আমরা যে জিনিসটা বলি সেটা একটু খেয়াল করে দেখো। আমি এখন কি চাচ্ছি, দেখো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। আমি কি চাচ্ছি খেয়াল করো। আমি যেই জিনিসটা চাচ্ছি আমি ইনপুট নিব, আমি কার মান ইনপুট নিব? আমি এ এর মান ইনপুট নিব, এর মান ইনপুট নিব। কার মান ইনপুট নিব? এর মান। এখন এই যে এর মান ইনপুট নিব, এ তো অনেক ধরনের হইতে পারে। জি ভাই, হইতে পারে। আমি ধরে নিলাম এ হচ্ছে একটা ইন্টিজার, ইন্টিজার বলতে আমরা ডেসিমাল ইন্টিজারকে বুঝি। তাহলে আমার একটা ইনপুট নিতে হবে, কার মান ইনপুট নিতে হবে? এর মান ইনপুট নিতে হবে। এ কি? এ হচ্ছে আমার একটা ইন্টিজার। তাহলে ওই এর মানটা কত সেটা আমাকে ইনপুট নিতে হবে। কীভাবে নিব দেখো, স্ক্যান অ্যাপ
ফার্স্ট ব্র্যাকেট, তুমি কার মান ইনপুট নিবা? এর মান। এটা কোন ফরম্যাট? এ কোন ধরনের? ইন্টিজার। ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি একটু কমেন্টে বলো তো দেখি। ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি একটু বলো তো। ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি একটু বলো। ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি একটু বলো। আমি কি লেটে দেখতেছি বুঝতেছি না কাহিনী। আমার এখানে অনেক কিছু বলে ফেলছি, এখানে দেখি যে এখনো বলা হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি ব্যবহার করি। তাহলে আমরা ইন্টিজার নিব, ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি ব্যবহার করব। এর মানেটা কি? এটা করার পর আমাকে একটা কমা দিতে হবে। এবার আসো, আমি যাই আমাদের সেই স্ক্যানএপের কাছে। স্ক্যানএপকে আমরা জিজ্ঞেস করলাম, স্ক্যানএপ বাই তোমাকে দিয়ে আমি একটু ইনপুট চাই, সেই ইনপুটটা কিভাবে আমরা পাই একটু দেখি। স্ক্যানএপ দিলাম, সে ইনপুট নেবে, তার কাজটা এখানে শেষ হবে, কাজ শেষ সেমিকোলন দিবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা অংশ থাকবে, সেটা আমার বিভক্ত হবে কমা দিয়ে। কমার আগে থাকবে ফরম্যাট স্পেসিফায়ার, কমার পরে থাকবে তাদের নাম। কমার আগে যে ফরম্যাট স্পেসিফায়ার থাকে সে সবসময় ইনভার্টেড কমার ভিতরে থাকবে, আর এটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে না, এটা অ্যান্ড নামে একটা চিহ্ন তার সাথে থাকবে, অ্যান্ডের সাথে থাকবে, আমাদের অ্যান্ডের সাথে থাকবে। এবার আসি এই পার্সেন্ট ডি, তাহলে সে কী করতেছে দেখো। স্ক্যানএপ মানে এবার সি প্রোগ্রাম দেখো, মনে করো আমি সি প্রোগ্রাম, আমি সি স্ক্যানএপ, আমি দেখলাম স্ক্যানএপ ইনপুট নিব, আমি ফিলে আসি, দেখো ফিলে আসি কিন্তু ভালো করে খেয়াল করো। আমি স্ক্যানএপ, আমি ইনপুট নিচ্ছি পার্সেন্ট ডিকে পাচ্ছি। আমি বুঝে গেলাম যাকে ইনপুট নিব সে পার্সেন্ট ডি, এর মানে সেই ইন্টিজার টাইপসের কেউ। আমি তাকে বলবো আমাকে একটা ইন্টিজার দাও, এর মানে সে আমাকে ইনপুট ইন্টিজার দিবে। কিন্তু বাইরে ভাই, ইন্টিজার যদিও আমি পাই, কিন্তু তার তো কোনো নাম আমি দিই নাই। এই নাম যদি না দাও, তুমি এই যে ইন্টিজারের মান পেলে সেটা কাকে দিবা? কি নামে সে চিনবে তোমাকে? আমাকে যে নামে চিনে, কেন চিনে? আমার আব্বাজি আমার এই নাম দিয়ে দিয়েছে, ওই কারণে তুমি ওই প্রোগ্রামের আব্বাজি, তুমি এর নাম দিয়ে দিবা। তুমি এই প্রোগ্রামের আম্মাজি, তুমি এটার নাম দিয়ে দিবা। তাহলে আমরা এই পার্সেন্ট ডি হচ্ছে কি, একটা ইন্টিজার নিবে, ইন্টিজারটা নিল, ওকে, কিন্তু নিয়ে তো তোমাকে তার নাম দিতে হবে রে ভাই। তে এই নামে, তার নাম কি? এ। শেষ। তাহলে এটা দ্বারা কি বুঝলো? এটা দ্বারা বুঝলো সে স্ক্যানএপ মানে ইনপুট নিল, যাকে ইনপুট নিল সে হচ্ছে ইন্টিজার টাইপসের। কেমন টাইপসের? ইন্টিজার টাইপসের, এবং তার নাম হচ্ছে এ। এই এনটাকে আমরা বলি ডিরেক্টরি পাথ, এর মানে সে ডিরেকশন দিয়ে দেয় কি আমাদের কোথায়। তাহলে সে ডিরেকশন দিয়ে দিল, সেটা হচ্ছে তার নামটা হচ্ছে এ। তাহলে এ নামে সে এটাকে ইনপুট দিয়ে রাখবে। এখন যে প্রোগ্রাম চালনা করতেছে তাকে বললো, সে ইনপুট দিল 5, তাহলে প্রোগ্রাম সাথে সাথে সেই 5টাকে কি নামে সেভ করে ফেলবে? এ নামে। অর্থাৎ তুমি যেখানে এ ইউজ করবে সে এর বদলে ইউজ করবে 5। এবার আসো আমরা ব্যবহার করি। সাপোজ আমি এবার একটা ইনপুট নিব, আমার ইনপুট হচ্ছে ইমু। ইনপুটটাকে, এটা কিন্তু একটা ভেরিয়েবলের নাম কিভাবে দিমু? আমার নাম তো ইমু, আমি কেমনি দিমু সেটা কিন্তু আমরা গত ক্লাসে শিখে গেছিলাম। ওই তোমার ভেরিয়েবলের নামকরণের যে নিয়ম, সেই নিয়ম মেনে চলে তোমাকে নাম দিতে হবে। তাহলে আমি আমার নামটা দিলাম ইমু, তাহলে ইমু দিলাম ইএমইউ। এই নামের আন্ডারে সে আমার কি করবে? একটা ইনপুট নেবে। এখন ইমু কেমন? এটা ভেরিয়েবল, ইমু একটা ভেরিয়েবল, ভেরি করে, হ্যাঁ, অনেক ভ্যারিয়েশন আছে। এখন সে কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? তাহলে আমি ধরে নিলাম ইমু হচ্ছে আমাদের ফ্লোট টাইপসের। এই কেমন রে ভাই? ফ্লোট। ইমু কেমন? ফ্লোট। ভাঙ্গা মন আমারে ভাঙ্গা
তাই তো থাকে না চাঙ্গা, যদি নাহি হতো বাঙ্গা, দেখতে আমার মনটা কত চাঙ্গা। বুঝো না? এভাবে গান বানানো যায়। হ্যাঁ, তুমি মনে করি না আমার আমি শেখা খেয়ে বাঁকা হয়ে গান গাচ্ছি, এগুলো হচ্ছে মুখে মুখে আসে। হ্যাঁ, শেখা খাওয়ার স্কোপ নাই, কারণ আমাদের এখানে শেখা টাকা কোথেকে আসবে। হ্যাঁ, তাহলে আসো এবার আসি। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে ইমু, এই তোমরা একটু কমেন্টে লিখে ফেলো না, কমেন্টে লিখে ফেলো ইমু নামে তুমি কোনো একটা ইনপুট নিবা, আমি একটা ইনপুট নিমু, তার নামটা দিমু, সেই নামটা হলো ইমু। এটা কেমন টাইপসের? ফ্লোট টাইপসের। তাহলে ইনপুটে তুমি কি লিখবা সেটা একটু কমেন্টে লিখে দাও। ইনপুটে কি লিখবা, ইনপুটে কি লিখবা একটু কমেন্টে লিখে দাও। এই তোমরা অনেকে পিঙ্ক কালারের বিষ খুঁজতেছো, কোনো সমস্যা নাই, পিঙ্ক কালারের বিষ। আরে কালার ডাজেন্ট ম্যাটার, আমাদের বিষ কিনে সেটা হচ্ছে আমার ফ্যাক্ট। হ্যাঁ, ডেট দেখে খাইও। আর ডেট যে তোমার ডেট চলে গেলে সেই বিষ খেলে মরবা তো না, উল্টা মানুষকে মারবা। এ বলো, এটা তোমরা পারো কিনা দেখি। এটা একটু তোমরা দাও তো, ইনপুটটা তোমরা একটু দাও। কারণ আজকে হচ্ছে সবচেয়ে বেসিক ক্লাস, মানে একটা সি প্রোগ্রামিংয়ের যে নিয়ম নীতিগুলো মেনে চলতে হয়, যেভাবে তোমার একটা সি প্রোগ্রামকে সুন্দর করতে হয়, সেই জিনিসটা মনে করো সিম্পল হচ্ছে একটা মহিষী নারী, তাকে দেখতে লাগে আমাদের সুন্দর। ওই সুন্দরটা কিন্তু শুধুমাত্র তার রূপের উপর ডিপেন্ড করে না, তার ফর্মালিটিসের উপর ডিপেন্ড করে, সে কতটুকু স্মার্ট তার উপর ডিপেন্ড করে। এটা ছেলে কতটুকু সুন্দর সেটা ডিপেন্ড করবে সে কতটুকু স্মার্ট লুকিং, খালি লুকিংয়ের উপর ডিপেন্ড করে না। কালো হলে যে তুমি তাকে আনস্মার্ট খ্যাত বলতে পারবা না, তাহলে সে কতটুকু ফর্মাল, তার কথা বলার কোয়ালিটি, তার স্কোপ, তার ব্যাকগ্রাউন্ড অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তার তাকানোর স্টাইল, তার মনে করো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তাই না? তার পোশাক আশাক, এই যে আমরা সেগুলোই শিখতেছি। একটা প্রোগ্রামের পোশাক আশাক কীভাবে তাকে ফর্মাল বানানো যায়, গুড লুকিং বানানো যায়, সেগুলো আমরা আজকে শিখবো। এরপর খালি ভিতরে আমি হান্দাবো নতুন নতুন জিনিস, নতুন নতুন আমাদের সি প্রোগ্রাম বের হয়ে যাবে। হ্যাঁ, এই তোমরা একটা ভুল করতেছ, তোমরা স্ক্যান দিচ্ছ, অ্যাপটা কিন্তু অনেকেই দিচ্ছ না, অ্যাপ অনেকে দিচ্ছে না, খালি স্ক্যান দিচ্ছে। ইমুরে স্ক্যান করে ফেলতেছে, কিন্তু ইমু স্ক্যানটা তো কাজ করবে না, স্ক্যান অ্যাপকে দিবে। অ্যাপ অবশ্যই দিতে হবে, অ্যাপ অবশ্যই দিতে হবে। একজন বললো কিবোর্ডে কিছু খুঁজে পাচ্ছে না, তোমার কিবোর্ড খুঁজতে এখন কে বলছে? তাহলে আসো এবার, তাহলে আমরা কি করব, এই যে দেখি স্ক্যান অ্যাপ দিলাম। এবার হচ্ছে পার্সেন্ট, আমি কাকে নিব? আমি ইমুকে নিব। কাকে নিব? ইমুকে। ইমু কেমন? ইমু ফ্লোট। তাহলে পার্সেন্ট অ্যাপ, ইমুকে নেওয়া শেষ। এবার সে কি আসলে ইমু? সো আমরা তার একটা নাম দিমু, সেই নামটাই হলো ইমু। আমার আব্বা একটা খুব সুন্দর একটা নাম রাখছে। হ্যাঁ, আমার নামের মতো চন্দ বানানো যাচ্ছে, কি সুন্দর, আমার লাগতেছে মহা আনন্দ, কারণ আমার নামের মধ্যেই তো অনেক বেশি চন্দ। হ্যাঁ, তার নাম দিয়ে দিলাম, হয়ে গেল, শেষ করে দিলাম। এটা হচ্ছে সে। এখন তুমি যে ইনপুটটা নিবা সেটাকে সে ফ্লোট আকারে রাখবে, সেই ফ্লোট আকারের ইনপুটটাকে সে কী নামে সেভ করবে? ইমু নামে সেভ করবে। ইমুকে ডাকবা, ইমু আসবে না, যেটা ইনপুট দিবে সেটা আসবে। তাহলে আমরা আশা করি ইনপুট দেওয়ার নিয়ম আমরা জেনে গেছি। ইনপুট দেওয়ার নিয়ম আশা করি আমরা জেনে গেছি। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমার তো এখানে আপনি একটা ইনপুট নিলেন একটা, কিন্তু অনেক সময় হইতে পারে না ভাই ইনপুট দুইটা নেবেন। প্রথম কথা হচ্ছে দুইটা আমার আলাদা আলাদা নিতে হলে আমি খুব সুন্দরভাবে নিতে পারবো। তাহলে আমি একটা ইনপুট নেওয়ার জন্য আমি লিখলাম এটা। দুইটা আলাদা আলাদা ইনপুট নেওয়ার জন্য কি দুইটা স্ক্যানে পিএস করবো, নাকি একটা দিয়ে আমার কাজ হয়ে যাবে, সেটা আমরা একটু দেখাই। তাহলে আমরা ইনপুট যদি আমি দুইটা নিতে চাই তখন আমরা কি করব? আমার কথা হচ্ছে ইনপুট যদি আমি দুইটা নিতে চাই তখন আমি কি করব সেই জিনিসটা তোমাদের একটু দেখাই। আমার ইনপুট যদি দুইটা নিতে চাই তখন আমরা কি করব সেই জিনিসটা তোমাদের একটু দেখাই। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা?
আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো, মনে করো আমাদের ইনপুটটা আমরা একটা নিলাম, এবার আমরা দুইটা যদি নিই তখন কি করব দেখো। তাহলে আমরা দুইটা ইনপুট যদি নিতে চাই তাহলে সিম্পল হিসাব হচ্ছে, প্রথম কথা আমি দুইটা স্ক্যানে ইউজ করতে পারি, এক নম্বর কথা হচ্ছে দুইটা স্ক্যানে ইউজ করতে পারি। তো আমার সিম্পল কথা হচ্ছে আমি যদি ইনপুট নিব, একটু খেয়াল করো, আমি ইনপুট নিব হচ্ছে দুইটা। আমি কয়টা ইনপুট নিব? দুইটা। একটা ইনপুটের নাম দিচ্ছি হচ্ছে আমাদের একটা ইনপুটের নাম দিচ্ছি আমাদের ইনপুটের নাম হচ্ছে আমাদের এ, আর একটা ইনপুটের নাম দিচ্ছি হচ্ছে বি। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের, এটাকে আমি দিলাম সেটা হচ্ছে আমাদের ফ্লোট টাইপসের, আর বিটাকে আমি দিলাম মনে করো সেটা হচ্ছে আমার বি, সেটা হচ্ছে আমাদের, আমরা ধরে নিলাম বিটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, ইন্টিজার। তো এখন আমার প্রশ্ন হলো, তুমি এ এবং বি কি ইনপুট নিবা, তাদের নাম কি? একটা নাম এ আর একটা নাম বি। তাহলে তুমি কিভাবে লিখবে সেটা আমাকে বলো। সিম্পল হিসেবে তুমি বুঝতে পারতেছো কয়টা, আমার যেহেতু ইনপুট দুইটা, কয়টা স্ক্যান ইউজ করতে হবে? দুইটা স্ক্যানের পিস করবে, দুইটা স্ক্যানের পিস করে তুমি একটু লেখো, দুইটা স্ক্যানের পিস করে তুমি একটু এখানে লিখো। আচ্ছা, একটু তাড়াতাড়ি তোমরা এই দুইটা লেখো, দেন আমি তোমাদেরকে দিব যে কিভাবে দুইটাকে একসাথে লিখতে। আগে তুমি এটা লিখো, আগে দেখি এটা লিখো তোমাদের ফর্মেটটা ঠিক আছে কিনা। অনেকে অনেক জায়গায় ভুল করতেছো, আমি চাচ্ছি না ওই ভুলগুলো করো, ওই কারণে তোমাদেরকে জিজ্ঞেস করে করে সামনের দিকে আগাচ্ছি। আমি তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে আগাচ্ছি, কমেন্ট করতে থাকো। হ্যাঁ, অনেকে লিখছো, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমাদের যে জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া, আমি এই ইনপুট নিব, এর জন্য একটা স্ক্যানে পিস করলাম, এরপর হচ্ছে এন দিয়ে, এ যেহেতু ফ্লোট তাহলে আমাদের এ যেহেতু ফ্লোট %f দিব, এরপর কমা দিব, এরপর এন দিয়ে, এটা কার মান? এটা এ এর মান, শেষ আমাদের স্ক্যানএফ শেষ। আবার তাহলে এটা দিয়ে সে এর মান ইনপুট নিবে, এরপরে স্ক্যানএফ আরেকটা দিয়ে পার্সেন্ট, আমাদের এবার যদি ইন্টিজার তাহলে আমার ডি দিব, এরপর কমা দিয়ে এটা কার মান? এটা বি এর মান, শেষ আমাদের দুইটা শেষ। এখন আমার কথা হচ্ছে আমি যদি দুইটাকে একসাথে লিখতে যাই, অর্থাৎ আমি দুইটা আলাদা আলাদা স্ক্যানে ইউজ করতে চাচ্ছি না, আমি একটাই ইউজ করতে চাচ্ছি, একটার ভিতর দুইটা দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে অবশ্যই যাবে। কিভাবে যাবে দেখো, স্ক্যান এফ দিলাম, স্ক্যান এফ দেওয়ার পর আমাদের এখানে ইনভার্টেড কমার ভিতরে এবার তোমাকে যে কাজটা করতে হবে দুইটাই দিতে হবে। তাহলে তোমার এবার ইনপুট কয়টা নিবা? দুইটা, প্রথমটা ফ্লোট, তারপরটা ইন্টিজার, %f %d একটুক, দুইবার দিছি। এবার প্রথমটা কার মান? %fটা হচ্ছে এ এর জন্য, এন্ড এ কমা, পরেরটা কার মান? বি এর মান, এন্ড বি, শেষ।
আবার তুমি চাইলে এভাবে দিতে পারো, স্কেন এফ পার্সেন্ট প্রথমটা দিলা ডি পার্সেন্ট এফ, এবার সরি কমা পার্সেন্ট ডি কার জন্য, বি এর জন্য, অ্যান্ড বি কমা পার্সেন্ট এফ কার জন্য, এর জন্য, অ্যান্ড এ। এর মানে তুমি এখানে যতগুলা ফরম্যাট স্পেসিফায়ার দিবা এখানে কমা দিয়ে দিয়ে ততগুলা তোমাকে নাম দিতে হবে। প্রথমটাকে সে প্রথম নামে সেভ করবে, সেকেন্ডটাকে সে সেকেন্ড নামে সেভ করবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, যদি ভাইয়া এরকম হয় এ বি দুইটাই ইন্টিজার, দুইটাই কেমন, দুইটাই আমার ইন্টিজার, এ এবং বি যদি দুইটাই ইন্টিজার হয় তখন আমরা কি করব, সিম্পল হিসাব স্কেন এফ পার্সেন্ট ডি পার্সেন্ট ডি, কারণ দুইটাই আমার ইন্টিজার। এবার লিখলা সরি অ্যান্ড এ কমা অ্যান্ড বি। আবার এভাবে লিখতে পারি স্কেন এফ পার্সেন্ট ডি অ্যান্ড বি অ্যান্ড এ। এখানে আমি একটু তোমাকে ভিন্নভাবে ব্যাখ্যা দিই, জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। তাহলে জিনিসটা হচ্ছে কেমন ভাইয়া, জিনিসটা হচ্ছে আমি এখানে যখন ইনপুট দিব সে কিন্তু ইনপুট কয়টা নেবে, দুইটা। প্রথমে কিন্তু সে এটাই নিবে, এরপরে এটাই নিবে, আর এটার মান কি এ, এটার মান কি বি। এর মানে এই যে এটা দিয়ে যদি তুমি লেখো প্রথম ইনপুট যেটা দিলা সেটা সেভ হবে এ নামে, সেকেন্ড ইনপুট যেটা দিলা সেটা সেভ হবে বি নামে। এখানে এটা প্রথম, এটা দ্বিতীয়, প্রথমটার জন্য হচ্ছে বি, দ্বিতীয়টার জন্য হচ্ছে এ। তাহলে এখানে তুমি প্রথমে যেটা ইনপুট দিবা, তুমি ইনপুট তো দুইবার দিবা যেহেতু দুইটা, প্রথম ইনপুট যেটা দিবা সেটা সেভ হবে বি নামে, পরের ইনপুট যেটা দিবা সেটা সেভ হবে এ নামে। এখানে দুইটাই আমার ইন্টিজার, ওকে, এটা ইন্টিজার এটা ইন্টিজার, সে দুইটা ইন্টিজার নিবে। প্রথম ইন্টিজারটাকে সে নাম দিবে এ, পরের ইন্টিজারটাকে নাম দিবে বি। মানে তুমি মনে করো প্রথমে ইনপুট দিছো 5, পরের বার 4, এই প্রথমবার যে 5 দিছো 5টাকে সে এ নামে সেভ করবে আর 4টাকে সে বি নামে সেভ করবে। একইভাবে এখানেও যদি তুমি সেম কাজটা করো পার্সেন্ট ডি দুইটাই ইন্টিজার, প্রথমটা বি পরেরটা এ, তাহলে এখানে কি করবে, সে প্রথম ইনপুটটাকে বি নামে পরের ইনপুটটাকে এ নামে। তাহলে আমি যদি এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝছো তো, তুমি এখানে ইনপুট 5 এবং 4 দিলে, এখানেও 5 এবং 4 দিলা, প্রথমে যে ইনপুটটা দিলে সেটা এ নামে পরেরটা বি নামে সেভ হবে, আর এখানে প্রথমে যে ইনপুট দিবে সেটা বি নামে পরেরটা হচ্ছে আমার এ নামে সেভ হবে। এটাই হচ্ছে আমার স্ক্রিন অ্যাপ লেখার নিয়ম। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি, যদি একই সাথে একাধিক, এখানে আমি দুইটা লিখলাম, তুমি এবার 5টা নাও না, কোনো সমস্যা তো নাই, তুমি যতগুলো নিবা এভাবে আমার করা যাবে। তাহলে দেখি তোমরা একটু কমেন্টে আমাকে বলো তো, কমেন্টে আমাকে তোমরা এটা বলবা এ বি সি এই তিনটাই হচ্ছে ফ্লোট, কেমন, তিনোটাই ফ্লোট। তার জন্য তুমি তিনটা একসাথে লিখে একটা স্ক্যানএফের কমান্ড আমাকে লিখে দাও। তিনোটা ইনপুট নিতে হবে, প্রথমে এ তারপর বি তারপর সি, তিনোটাই ফ্লোট ধরে নিলাম, তিনোটাই ফ্লোট, সরি তিনোটা ফ্লোট না, তিনোটা ডাবল। এবার দাও তিনোটা ডাবল, লং ফ্লোট, তিনোটা ডাবল হলে তার জন্য কি হবে আমাকে একটু কমেন্টে বলে দেখাও। এবার দেখাও, এবার আশা করি পারবা, 2টা 3টা 5টা হোক না, আমরা নিয়মটা জানবো। যদি তোমার নিয়মে নাহি থাকে গরমিল, প্রত্যেকটা সি প্রোগ্রাম করতে গেলে দেখবা আনসারটাই একেবারে মিল। যদি নিয়মে তুমি গড়ে ফেলো গরমিল, তোমার বেসিকে সমস্যা যদি থাকে, বেসিক ছাড়া তো কাজ হবে না। ওই কারণে তোমাকে যে কাজটা করতে হবে বেসিকটি স্ট্রং করতে হবে। বেসিকে যদি আমার থাকে একটু ঝামেলা, জীবনে কত ঝামেলা আসবে সেটা তুমি বুঝবা না। ওই জন্য বেসিকটাকে স্ট্রং করো, জীবনটাকে আঁকড়াই ধরো, পরীক্ষায় A+টাকে তুলে ধরো। তাহলে আশা করি তোমরা পারবা। এবার তিনটে ইনপুট, একটা ইউজ করবা, স্ক্যানএফ একটা ইউজ করবা, তিনটে ইনপুট নিবা, তিনোটা হচ্ছে ডবল, তিনোটা ডবল। তাড়াতাড়ি কমেন্ট করো। এতক্ষণে তোমরা লাইনে আসছো। এবার কারো ভুল হচ্ছে না কিন্তু।
খেয়াল করিও জায়গা মতো একটা কমা, একটা সেমিকোলন, একটা ইনভার্টেড কমা ভুল করা যাবে না, যেখানে যেটা সেটাই দিতে হবে। সাবাস। তাহলে আমাদের কি হলো, আমরা এটার জন্য স্ক্যান এফ ব্যবহার করব, স্ক্যান এফ, এরপর তিনটা যেহেতু ডবল, তো ডবলের জন্য আমরা কি ইউজ করি, এল এফ, লং ফ্লোট এল এফ। তাহলে পার্সেন্ট এল এফ, পার্সেন্ট এল এফ, পার্সেন্ট এল এফ, এর মানে তিনটা নিব, কমা এন্ড, প্রথমটা কার মান, এর মান, কমা সেকেন্ডটা কার মান, বি এর মান, কমা থার্ডটা কার মান, সি এর মান, এন্ড সি, কাজ শেষ, সেমিকোলন দিয়ে স্ক্যানটা শেষ করে দিলাম। আশা করি স্ক্যান অ্যাপে আর কারো কোনো প্রবলেম নাই। এভাবে তোমরা যখন যেভাবে ইচ্ছা তুমি কি করতে পারবা, ইনপুট নিতে পারবা, যখন যেভাবে ইচ্ছা ইনপুট নিতে পারবা। এতটুকু আমরা বুঝছি কিনা বলো তো? এবার আশা করি তোমরা বুঝতে পারছো ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি। এর মানে কোনো একটা ডেটা যখন আমরা ইনপুট নেব, সে আসলে কোন ফরম্যাটে, অর্থাৎ এক কথায় তার মানটা যদি ভিন্ন ভিন্ন হইতে পারে, তোমাকে শুরুতে বলে দেয় না এর মান কত, তুমি তো এটা ইনপুট নিবা, যে ইউজ করবে সে তোমাকে যা দিবে সেটাই নিতে হবে। কেউ যা দিবে সেটাই নিবা, তার জন্য তোমার লাগবে ফরম্যাট স্পেসিফায়ার। আর যদি তুমি শুরুতেই জানতা এর মান 5, বি এর মান 2, তোমার কি ইনপুট নেওয়া লাগতো? তখন তো ইনপুট নেওয়া লাগতো না, তুমি তো অলরেডি জানো। তো যেখানে তুমি জানো সেখানে ইনপুট নেওয়া লাগে না। ইনপুট নিব কেন, যাতে যে কেউ করতে পারে। ফর এক্সাম্পল তুমি একটা প্রোগ্রাম লিখলে দুইটি সংখ্যা যোগ করার জন্য, তুমি যদি বলো যে এর মান 5, বি এর মান 10, তাহলে তো যোগফল তো 15 আসবে, এটা আমি শিওর। তাহলে এটা হচ্ছে ইনপুট দেওয়ার কোনো চান্স নেই। বাট তুমি যদি স্ক্যানার দিয়ে করো, তুমি জাস্ট দুইটা ইনপুট নিবে, তাহলে এবার যে তোমার ইনপুট দিবে 5 আর 5, তার জন্য আনসার আসবে 10, যে 10 আর 20 ইনপুট দিবে তার জন্য আসবে 30। এরকম আমরা ওইটাই করতেছি, যে ইনপুট নিব যখন আমার কোনো একটা জিনিসের মান আমার জানা নাই, অথবা যে ব্যবহার করবে তার থেকে আমি নিতে চাচ্ছি। যেমন এখানে এবিসি এর মান যে ইউজ করবে সে বলে দিবে এর মানে তো, বি এর মানে তো, সি এর মানে তো, তাকে জিজ্ঞেস করা হবে। স্ক্যান অ্যাপ সবার ক্লিয়ার কিনা একটু বলো। আমরা সবাই যে ভুলটা করি, কমান্ডগুলো ঠিকভাবে বুঝি না। বলো স্ক্যান অ্যাপ সবার এখন ক্লিয়ার কিনা, স্ক্যান অ্যাপ সবার ক্লিয়ার কিনা। স্ক্যান অ্যাপে আর কোনো ঝামেলা নাই, স্ক্যান অ্যাপে আর কোনো ঝামেলা নাই, স্ক্যান অ্যাপে আর কোনো ঝামেলা নাই, স্ক্যান অ্যাপে আর কোনো ঝামেলা নাই। বলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা আমাকে কনফার্ম করো। এবার হচ্ছে আমি প্রিন্ট টাইপের কাজ দেখাবো। প্রিন্ট টাইপের কাজ গত ক্লাস পর্যন্ত আমরা যতটুকু প্রিন্ট টাইপ পড়ছিলাম ততটুকু মোর দেন এনাফ নয়। আমাদের আজকের ক্লাসে আমাদের প্রিন্ট টাইপের সকল কর্মকাণ্ড শেষ। ওকে ভাইয়া, শুরু করি। আমাদের এবার আসবো আমাদের প্রিন্ট অ্যাপ নিয়ে। প্রিন্ট অ্যাপ আউটপুট দেখানোর জন্য লিখলাম প্রিন্ট অ্যাপ। দেখো প্রিন্ট অ্যাপের ব্যবহার, দেখো প্রিন্ট অ্যাপের ব্যবহার হচ্ছে এই জায়গায় তুমি যা লিখবা তাই দেখাবে। এবার আসি পার্সেন্ট ফরম্যাট স্পেসিফায়ার। এবার হচ্ছে ভেরিয়েবলের নাম, ভেরিয়েবল নেম। এবার হচ্ছে এই জায়গায় যা লিখবা তা আসবে না, এখানে কখনো এটা আসবে না। এখানে যেটা আসবে সেটা হচ্ছে এটার ভ্যালু, এই ভেরিয়েবল নেম যেটা তার ভ্যালু, এটা হচ্ছে এটার ভ্যালু। এই জিনিসটার এটার যে ভ্যালু, এই ভ্যালুটাই সে প্রদর্শন করবে, এই ভ্যালুটাই সে প্রদর্শন করবে। তাহলে একটু ভালো করে খেয়াল করো। ফর এক্সাম্পল তুমি একটা সি প্রোগ্রাম করতেছো, এর মান তুমি ইনপুট নিলা, ইনপুট এ বি নিলা, এরপর সি ইকুয়ালস টু এ প্লাস বি লিখলাম। আমি পুরো প্রোগ্রাম লিখতেছি না, একটু পর লিখবো। এ প্লাস বি লিখলাম। এখন আমি তোমাকে আউটপুটে বলবো সি এর মানটা এত। এখন দেখো লিখলাম প্রিন্ট এফ
এবার এই যে সি এর মান, এই সি এর মান কি তুমি জানো? তুমি যদি জানতা সি এর মানে তো লিখে দিলা সি ইকুয়ালস টু 5, এর মানে সে তোমাকে আউটপুটে দেখাবে সি ইকুয়ালস টু 5, কিন্তু সি এর মান যে 5 কিনা সেটা তো তুমি জানো না। এই সি এর মান 5 হবে না কত হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে ভাইয়া এ এবং বি এর মান কত তার উপর। এর মানে সি ইকুয়ালস টু কত আসবে সেটা আমি জানি না, তোমাকে আউটপুটে লিখতে হবে সি ইকুয়ালস টু এত। এই সি ইকুয়ালস টু কত আমি জানি না। এবার আসো কাহিনী কি, এই সি ইকুয়ালস টু লিখলাম পার্সেন্ট এফ, ধরে নিলাম যে আমার এই সিটা হচ্ছে ফ্লোট টাইপসের। কেমন টাইপসের? ফ্লোট। সি ইকুয়ালস টু পার্সেন্ট এফ, শেষ, কমা। এই পার্সেন্ট এফ মানে আসলে কে? এই পার্সেন্ট এফ মানে হচ্ছে আলটিমেটলি এই সিটা, তাহলে আমি এখানে লিখবো সি, শেষ। তাহলে এই সি যেমন আমি এখানে লিখলাম সাম ইকুয়ালস টু সাম ইকুয়ালস টু এত আসবে, তো সাম ইকুয়ালস টু কত আসবে? সাম ইকুয়ালস টু ক্যালকুলেশন করে যেটা আসে সেটাই আসবে। যে আসবে সে কেমন টাইপসের? সে ফ্লোট টাইপসের। এখন কত হচ্ছে সে যদি ফ্লোট টাইপসের হয় আসলে সে কার মানটা এখানে বসাবে? সে এখানে বসাবে হচ্ছে এর সি এর মানটা, সে এখানে বসাবে কার মানটা? সি এর মানটা। তুমি যদি এখানে এ দিয়ে দাও সে এর মানটা এখানে বসাবে, তাহলে তোমার প্রোগ্রাম ভুল। তাহলে আমার কথা হচ্ছে যেখানে, তাহলে বুঝতেই পারতেছে এবার আমার এই ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি? যেটার মান কত আসবে আমি জানি না, তার মান যে কোনো কিছু হইতে পারে, বাট ফরম্যাট নির্দিষ্ট, কারণ সি কোন ফরম্যাট আসবে সেটা নির্দিষ্ট করে আমরা জানি, কারণ আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তাহলে সে কত আসবে আমি জানি না, কিন্তু ফরম্যাটটা জানি, তখন আমি ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে কি করব? এই ফরম্যাট স্পেসিফায়ার আমাকে যত আসুক ওইটা আমাকে বসাইতে সাহায্য করে। তোমার আউটপুটে কখনো এটা আসবে না, তোমার আউটপুট যখন দেখবা আউটপুটে কখনো এটা লেখা আসবে না সাম ইকুয়ালস টু পার্সেন্ট এফ, আউটপুটে আসবে সাম ইকুয়ালস টু, এটা কখনো আউটপুটে দেখাবে না, এটার জায়গায় দেখাবে ওই মুহূর্তে সি এর ভ্যালু যা তা। এর মানে আউটপুট আসবে সাম ইকুয়ালস টু, মনে করো সি এর ভ্যালু আসলো 10, সে আউটপুটে আমাকে দেখাবে সাম ইকুয়ালস টু 10, সে কখনো পার্সেন্ট অ্যাপটাকে আউটপুটে দেখাবে না। একটু আমরা বুঝছি কিনা? এই যে এই জায়গায় আমরা অনেকে ঝামেলা করি। তাহলে আমরা আবারও বলতেছি ভাইয়া এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফরম্যাট স্পেসিফায়ার যেটা সেই জিনিসটা ব্যবহার করা জানতে হবে। আর সবচেয়ে বড় কথা কি জানো, এখানে আমার এন্ড চিহ্ন কিন্তু ব্যবহার করা হয় না, অথবা মারাত্মক লেভেলে ভুল করো। স্ক্যানএপ ব্যবহার করার সময় এখানে কিন্তু স্ক্যানএপের ক্ষেত্রে খেয়াল করো, স্ক্যানএপ আর এটার মধ্যে পার্থক্য দেখো। স্ক্যানএপে ইনভার্টেড কমার ভিতরে শুধুমাত্র ফরম্যাট স্পেসিফায়ার থাকে, আর এখানে ইনভার্টেড কমার ভিতরে তোমার লেখাও লিখতে পারবা, ফরম্যাট স্পেসিফায়ারও লিখতে পারবা। তুমি লেখা লিখলে লেখাটা লেখার মতোই আসবে, কারণ এখানে যা লিখবে তা আউটপুটে শো করবে। বাট যেসব জায়গায় তুমি ফরম্যাট স্পেসিফায়ার দিবা ওই সব জায়গায় কে বসবে? ওই ফরম্যাট স্পেসিফায়ারের ভ্যালুটা বসবে। এটা হচ্ছে আমার প্রিন্টএফের কাজ। আর স্ক্যানএপে আমরা নামগুলো দেওয়ার ক্ষেত্রে এন্ড চিহ্ন দিছিলাম, প্রিন্টএফে এন্ড চিহ্ন দিব না, এগুলো হচ্ছে দেওয়ার নিয়ম। সি প্রোগ্রাম যারা ডেভেলপ করছে তারা বলে দিছে এটা কম্পিউটারকে বুঝাইতে হলে এভাবে বুঝাইতে হবে, ওই কারণে আমাদের তার কমান্ডগুলো মুখস্থ করতে হয়, অর্থাৎ কীভাবে লিখলে সে বুঝে। সে এখানে এন্ড দিলে বুঝে না, কেন বুঝে না? কারণ এন্ড দিলে সে ওই স্ক্যানএপের মধ্যে বুঝে, আবার স্ক্যানএপে এন্ড না দিলে বুঝে না, প্রিন্টএফে এন্ড দিলে বুঝে না। ওই কারণে প্রিন্টএফের ক্ষেত্রে কিন্তু এখানে এন্ড দেওয়া যাবে না, পার্থক্যগুলো খেয়াল করো, প্রিন্টএফ এখানে এন্ড দেওয়া যাবে না। এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা একটু বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। এখন আমরা যে কাজটা করব, দুইটি সংখ্যা যোগ করার জন্য সি প্রোগ্রাম লিখব। আমরা এখন সি প্রোগ্রাম লিখব, দুইটি সংখ্যা এ এবং বি, তাদেরকে যোগ করার জন্য আমরা একটা সি প্রোগ্রাম লিখব। সেই সি প্রোগ্রামটা কতভাবে, এক কথায় একটা প্রোগ্রাম আমি অনেকভাবে লিখবো, অর্থাৎ এক কথা ওইখানে তুমি বুঝে যাবে আসলে কোন আমি কীভাবে, এক কথায় এটার পরে তুমি নিজের স্বাধীনতা অনুযায়ী তুমি প্রোগ্রাম লিখতে পারবা, কারণ তুমি জেনে যাবা কীভাবে একটা প্রোগ্রামকে মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে ফেলতে হয়। আচ্ছা, শাহরিয়ার হোসেন অফি আমাকে একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নটা কি? ভাইয়া প্রিন্টএফ, আচ্ছা আমি এদিকে লিখি, ইনপুট
আউটপুট। শাহরিয়ারের প্রশ্নটা আমি ক্লিয়ার করি। হ্যাঁ, তুমি আমাকে যে প্রশ্নটা করছো সেই প্রশ্নটা আমরা ক্লিয়ার করি। তোমার প্রশ্ন হলো, আমি লিখছি প্রিন্ট এফ, এরপর ইনভার্টেড কমা দিয়ে সাম ইকুয়ালস টু আমি লিখলাম পার্সেন্ট এফ, এরপর কমা দিয়ে আমি লিখলাম হচ্ছে সি, এর মানে সে সি এর ভ্যালু এখানে বসাবে। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ ভাইয়া আমি যদি এটা লিখি প্রিন্ট এফ, আমি আসলে এগুলোই আজকে বুঝাবো। প্রিন্ট এফ ডিরেক্টলি পার্সেন্ট এফ লিখলাম, কমা দিয়ে সি লিখলাম, কোনো সমস্যা আছে কিনা? উত্তর হলো কোনো সমস্যা নাই। সাপোজ লেট সি ইকুয়ালস টু 10, ধরে নিলাম যে আমরা সি এর মান কত পাবো? 10 পাবো। সে আনসার কিভাবে দিবে দেখো, আউটপুট দেখো। ইনভার্টেড কমার ভিতরে যা আছে তা হুবহু বসে যাবে। SUM ইকুয়ালস টু, ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো ফরম্যাট স্পেসিফায়ার থাকে সেখানে কখনো ফরম্যাট স্পেসিফায়ার আসে না, তার মানটা আসে। পার্সেন্ট এফটা কখনো আউটপুটে দেখাবে না। এই পার্সেন্ট এফটা আসলে এখানে কার ভ্যালু? সি এর ভ্যালু। সি এর ভ্যালু কত? 10। সে আমাকে আউটপুট দেখাবে সাম ইকুয়ালস টু 10। এবার আসো, প্রিন্ট এফ ডিরেক্ট ফরম্যাট স্পেসিফায়ারের ভ্যালু, ফরম্যাট স্পেসিফায়ার ভ্যালু বসে যাবার কোনো কিছু বসবে না, তাহলে সে এখানে দেখাবে 10। তাহলে এটার আউটপুট আসলো সাম ইকুয়ালস টু 10, এটার আউটপুট আসলো শুধুমাত্র 10, কোনোটাই ভুল নয়। কিন্তু প্রোগ্রামটা যদি একটু সুন্দর করতে হয় অনেক নিয়ম নীতি তোমাকে মানতে হয়। তুমি নিজেই চিন্তা করে দেখো কোনটা দেখতে বেশি সুন্দর লাগতেছে। অবশ্যই উপরটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে সামের ভ্যালুটা, বাট তুমি যদি ডাইরেক্ট এটা করো তাও কিন্তু ভুল নাই, ভুল নাই, ভুল নাই, ভুল নাই। আনসার আমি ঠিকঠাকভাবে পাই, কিন্তু কথা হচ্ছে দেখতে সুন্দর, সৌন্দর্য বাড়াবো। আমি এখন সেই জিনিসটাই তোমাকে এখন শিখাবো। এই যে আমি বললাম যে একটা দুইটা সংখ্যার যোগ অনেকভাবে পড়াবো, অনেকভাবে করানোর কারণ একটাই, যে তোমার এই ইউজগুলো জানার জন্য, এই ইউজগুলো জানার জন্য। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, অ্যালানিয়ালিসের প্রশ্ন করলো সি এর জায়গায় কি সি এর ভ্যালু বসবে? পার্সেন্ট এফ এর জায়গায় এই সি এর ভ্যালু বসবে। তুমি যদি এখানে লিখতে সি ইকুয়ালস টু, এখানে উঠতো সি ইকুয়ালস টু 10। ইনভার্টেড কমার ভিতরে প্রিন্ট এফে যা লিখবা তাই উঠবে। এক কথায় প্রিন্ট এফের ক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরে তুমি যা লিখবা তাই উঠবে। তুমি যদি ইনভার্টেড কমার ভিতরে যেখানে ফরম্যাট স্পেসিফায়ার দিবা, খালি ওই জিনিসটার জায়গায় ওই ফরম্যাট স্পেসিফায়ারের ভ্যালুটা উঠবে, আর সব জায়গায় আগের মতো, আর সব জায়গায় আগের মতো। এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো, এতটুকু সবার ক্লিয়ার কিনা? এবার আমি তোমাদের প্রশ্ন করবো, তোমরা আমাকে অবশ্যই আনসার দিবা। তোমাদেরকে প্রশ্ন করবো, তোমরা আনসার দিবা, কারণ আনসার যদি না দাও তাহলে কিন্তু আমাদের ঝামেলা হবে। মানে এক কথায় তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা আমাকে বুঝতে হবে তো। হ্যাঁ, আচ্ছা, আমি আমার প্রশ্নটা লিখে ফেলি। প্রশ্ন, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি সি ভাষায় প্রোগ্রাম লিখো। একটি সি ভাষায় প্রোগ্রাম লিখো। সি ভাষায় প্রোগ্রাম লিখো, তোমাকে বললো পরীক্ষায়। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে ভাইয়া যে কোনো একটা প্রোগ্রাম মেইন দিয়ে শুরু করতে হয়। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এখানে আমার হেডার ফাইল দিতে হয়। আমাদের স্ক্যান এফ, প্রিন্ট এফ, এদের জন্য হেডার ফাইল হচ্ছে আমাদের stdio, স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। আর
আরেকটা তুমি তোমার বইতে পাবা, সেটা হচ্ছে গেটস। এই গেটসের জন্য আমার হেডার ফাইল হচ্ছে কোনিও, কনসোল ইনপুট অ্যান্ড আউটপুট। আর ম্যাথমেটিক্যালি কিছু এক্সপ্রেশন আছে, তাদের জন্য হচ্ছে math.h। আমাদের ম্যাথমেটিক্যালের জন্য ম্যাথ। এগুলো হচ্ছে হেডার ফাইলগুলা। এখন এই গেটসটা হচ্ছে জাস্ট ক্যারেক্টার নেওয়ার জন্য। গেটস মানে হচ্ছে গেট ক্যারেক্টার, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রামেই তো আমার অনেকগুলো ক্যারেক্টার থাকে। ওই কারণে আমরা দেখা যায় সবসময় গেটসটা তোমাদের বইতে তুমি দেখবা ইউজ করছে। এটা না ইউজ করলেও খুব একটা ঝামেলা নেই, আমরা ল্যাপটপে করে দেখাবো করলে কি হয় না করলে কি হয়। তবে আমরা যেহেতু তোমাদের বইতে ইউজ করছো, আমি তোমাদেরকে সাধারণত বলি তোমরা গেটসটা অলওয়েজ ইউজ করবা। এবার হচ্ছে প্রশ্ন হলো ভাই গেটস কোথায় ইউজ করব। আমরা যে এখানে গেটস ইউজ করব, আমাদের প্রোগ্রামগুলো যদি আমরা গেটস ইউজ করি, আমাদের গেটস ইউজ করি, এই গেটসটা আমরা কোথায় ইউজ করব? এই গেটসটা ইউজ করতে হয় এখানে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে দিতে হবে গেটস। আর গেটস দিছে মানে হচ্ছে তোমাকে মাস্ট এখানে ইনক্লুড conio.h ইউজ করতে হবে, কারণ এটার রেসপেক্টে হেডার ফাইল এটা। তুমি প্রিন্ট ইউজ করলা, তুমি স্ক্যান ইউজ করলা, তাদের জন্য তোমাকে অবশ্যই কি দিতে হবে? অবশ্যই ইনক্লুড stdio.h দিতে হবে। এখন আসো আমাদের এখানে আমরা স্ক্যান ব্যবহার করব, স্ক্যানএফ, এখানে আমরা প্রিন্টএফ ব্যবহার করব। এখন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা ছাড়া সি প্রোগ্রাম কাজ করবে না, সেটা হচ্ছে প্রত্যেকটা সি প্রোগ্রাম করার সময় যদি তার মধ্যে ভেরিয়েবল থাকে, এবং আমাদের যতগুলো পরীক্ষা আছে সবগুলোর মধ্যে ভেরিয়েবল থাকে, ভেরিয়েবল যদি থাকে, প্রথম কাজ হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। কি করা? ভেরিয়েবল ডিক্লারেশন। আই রিপিট এগেইন, যদি কোনো সি প্রোগ্রামে ভেরিয়েবল থাকে, এই সেকেন্ড ব্র্যাকেটের পর শুরুর পর প্রথম কাজ সেই ভেরিয়েবল ডিক্লেয়ার করা। কারণ প্রোগ্রাম যতক্ষণ পর্যন্ত না ভেরিয়েবলটাকে চিনে ততক্ষণ পর্যন্ত সে তাকে কার্যকলাপ করতে পারে না। ওই কারণে তোমাকে আগে তাকে চিনাইতে হবে, তারপর কাজ করতে হবে। আগে চিনাইতে হবে, তারপর কাজ করতে হবে। তাহলে আমি আবার বলতেছি, গেটস যদি ব্যবহার করো তুমি conio.h দিবা। গেটস যদি তুমি ব্যবহার না করো conio.h দিবা না। প্রিন্টএফ স্ক্যানএফ ব্যবহার করলে stdio.h দিবা, ব্যবহার না করলে দিবা না। আর সেকেন্ড ব্র্যাকেটের পরে প্রথম কাজ ভেরিয়েবল ডিক্লারেশন করব যদি ভেরিয়েবল থাকে, আর ভেরিয়েবল যদি না থাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নাই। এবার আমি ধরে নিচ্ছি কাদেরকে যোগ করব। আমার ইনপুট হচ্ছে এ, ইনপুট হচ্ছে বি, আর আউটপুট হচ্ছে সি হচ্ছে সি, মানে বুঝতে পারতেছো এ প্লাস বি। এর মানে এ এবং বি কে যোগ করে সি নামে সেভ করব। ওই সিটাই হচ্ছে আমার সামেশন বা সমষ্টি, সেই যোগফলটা আমি আউটপুটে দেখাতে চাচ্ছি। এর মানে যে কেউ একজন আমাদের দুইটা সংখ্যাকে যোগ করে তার আউটপুটটা দেখাবে। ওকে, দেন আমি তোমাকে সেটাই দেখাই। আসো, আমি কতভাবে এটা করতে পারি সেটা আমি দেখাবো, কতভাবে করা যায়, আর যতভাবে করি না কেন তার মধ্যে কি কি পরিবর্তন হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে খেয়াল করো একটা। তো আমি সাধারণত গেটস লেখাটা পছন্দ করি না, যেহেতু এটা না লিখলে প্রবলেম হয় না, ওই কারণে আমি এটা লেখা পছন্দ করি না। বাট লিখলেও কোনো সমস্যা নাই, এটা তোমার ব্যাপার। অনেকে মনে করে লেখাটা ভুল, অনেকে বলে না লেখাটা ভুল। না, আসলে সেটা ভুল কি ভুল নয় সেটা আমাদের কম্পিউটারে বলে দিবা, আমরা ল্যাপটপে যেদিন করাবো সেদিন তোমরা দেখবা। তো একটু খেয়াল করে দেখি, আমরা প্রথম যে প্রোগ্রামটা করব একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, আগে আমাকে এই কথাটা বলো, আমার একটা জিনিস আছে এ, আর একটা হচ্ছে বি, তাদেরকে যোগ করে পাবো সি। এই প্রোগ্রামে ভেরিয়েবল কয়টা দেখি আমাকে বলো, ভেরিয়েবল বা চলক কয়টা? দেখি কমেন্টে বলো, আমার এই সি প্রোগ্রামিং এর জন্য আমার চলক কয়টা একটু বলো। এখানে চলক কয়টা একটু কমেন্টে আমাকে বলো, এখানে চলক কয়টা?
আগে এই জিনিসটা ক্লিয়ার করো, আমরা ধাপে ধাপে ক্লিয়ার করবো। আগে আমাকে এটা বলো, এখানে চলক কয়টা? এ বি সি, এখানে চলক কয়টা? একজন আনসার দিল 2টা, আর কেউ? সবাই তো 2টা আনসার দিচ্ছে। যাক ভালো, সবাই আনসার দিচ্ছে। এখানে চলক 2টা, এবং আমি অত্যন্ত খুশি মনে বলতেছি তোমরা সবাই ভুল করছো। চলক হবে 3টা। হাও? দেখো, এর মান কত তুমি জানো না, বি এর মান কত তুমি জানো না, সি এর মান তো এ প্লাস বি এর উপর ডিপেন্ড করবে। তাহলে এর মান তুমি দিলা 5, বি এর মান তুমি দিলে 2, তখন সি এর মান তুমি পাচ্ছ 7, তাই না? এর মান 5 না দিয়ে তুমি যদি এর মান দাও 2, বি এর মান 2 না দিয়ে তুমি যদি 3 দাও, তখন সি এর মান তুমি পাচ্ছ 2 আর 3 মিলে 5। এর মানে দেখো, এও কিন্তু ভিন্ন ভিন্ন মান ধারণ করতে পারে, বিও ভিন্ন ভিন্ন মান ধারণ করতে পারে, সিও ভিন্ন ভিন্ন মান ধারণ করতে পারে। কারণ এ এবং বি যদি ভিন্ন ভিন্ন হয়, সিটা তো অবশ্যই ভিন্ন হবে। কারণ এখান থেকে একটা কথাই বলতে পারি ভাইয়া, সেটা হচ্ছে এও ভেরিয়েবল চলক, বিও চলক, সিও চলক। তাহলে আমার এখানে চলক কয়টা? 3টা। একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। তোমাকে এই যে 3টা চলক, এই 3টাকেই ডিক্লেয়ার করতে হবে। এই 3টাকে কি করতে হবে? ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা চলক 3টাকেই ডিক্লেয়ার করব। তাহলে আমি বুঝছি কিনা যে আমি 3টা চলককে ডিক্লেয়ার করব। তো আমি তোমার সুবিধার্থে এখানে বলে দিলাম যে 3টা চলক তারা সবাই ইন্টিজার। আমি বলে দিলাম সবাই হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আমি অর্থাৎ যাদেরকে যোগ করব আমি শুধুমাত্র পূর্ণ সংখ্যা দিয়ে কাজ করব। হোয়াট এভার তোমার এখানে ভগ্নাংশ হইতে পারে, যখন হবে তখন আমরা নিব। আপাতত আমি ধরতেছি আমাদের এখানে 3টাই আমার পূর্ণ সংখ্যা। আর এ এবং বি যদি পূর্ণ সংখ্যা হয়, সিটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, স্বাভাবিক। আর এ এবং বি যে কোনো একজন যদি ভগ্নাংশ হয়, সিটা ভগ্নাংশ হবে। আর 2জন ভগ্নাংশ হলে এটা আমার ভগ্নাংশ হবে। এখন আসি, এটা আমরা বুঝছি কিনা? আমাদের এখানে ভেরিয়েবল কয়টা? আমাদের ভেরিয়েবল হচ্ছে 3টা। তাহলে আমরা এখানে বুঝলাম আমার 3টা ভেরিয়েবল। এর মানে তোমাকে 3টাকে কি করতে হবে? আমার 3টা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল ডিক্লেয়ার কখন করব? সেকেন্ড ব্র্যাকেটের পরে। তাহলে আসো আমরা শুরু করি। তো প্রথম যে সি প্রোগ্রাম, এই সি প্রোগ্রামে আমি মনে করো প্রোগ্রামের ভিতর বলে দিলাম এর মান 5, বি এর মান 8, এটা বলে দিলাম। মানে আমি আগেই বলে দিলাম আমি জানি এর মান 5 হবে, বি এর মান 8 হবে। মানে আমি ইউজার থেকে কোনো ইনপুট নেব না, ইনপুট আমি নিজেই দিয়ে দিচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখো, যেহেতু ইউজার থেকে তুমি ইনপুট নিবা না, দ্যাট মিনস তোমার কিন্তু স্ক্যান অ্যাপ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। স্ক্যান অ্যাপ কখন ব্যবহার করব? যদি আমি কারো থেকে ইনপুট নিতে চাই, বাট এখান থেকে ইনপুটটা আমি নিজে দিয়ে দিলাম, তাহলে ইউজার থেকে ইনপুট নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা তো include stdio.h ইউজ করবে। এটা আসলে সবসময় ইউজ করা লাগে। কেন? কারণ প্রত্যেক সময় তো তুমি কোনো না কোনো আসলে আউটপুট দেখাবা। আউটপুট দেখানোর জন্য প্রিন্ট লাগে, ইনপুট নেওয়ার জন্য স্ক্যান লাগে, স্ক্যান অ্যাপ লাগে। এটা কিন্তু সবাই হচ্ছে সবার জন্য হেডার ফাইল হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট, এর মানে stdio। দেন আমি গেটস ইউজ করব না, আমি ডাইরেক্ট করে ফেলি। তাহলে এরপর আমরা মেইন দিব, ফার্স্ট ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের শুরুতে করতে হবে ভেরিয়েবল ডিক্লেয়ারেশন। এখানে ভেরিয়েবল কয়টা ভাইয়া? ভেরিয়েবল 3টা, এ বি সি। 3টা ভেরিয়েবল তোমাকে কি করতে হবে? 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমরা জানি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় কীভাবে। এই যে ইন্ট, যেটি ইন্টিজার, এ, ইন্ট বি, ইন্ট সি। 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। এবার তুমি কার কার মান জানো? এর মান আর বি এর মান। এর মান 5, শেষ। বি এর মান 8, শেষ। তাহলে তুমি এ বি সি 3টাকে আলাদা আলাদা করে ডিক্লেয়ার করলা। গত ক্লাসে আমরা দেখছিলাম আলাদা করে দেওয়া যায়, একসাথে দেওয়া যায়, আবার ওই ডিক্লেয়ার করার সময় মানটাও বলে দেওয়া যায়। হ্যাঁ, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম, আজকে আর ওইভাবে বলতেছি না। এবার তুমি কি করলে? এ আর বি এর মান জানো। এবার তোমার কি করতে হবে? এ এবং বি তোমার জানা হয়ে গেছে, 2টাকে যোগ করতে হবে। সি ইকুয়ালস টু এ প্লাস বি, এই ইকুয়েশনটা দিলাম। এবার যখন তুমি সি ইকুয়ালস টু এ প্লাস বি ব্যবহার করলা,
ভাই দেখো না, তুমি যখন এটা ব্যবহার করলা, এখন কিন্তু সে কি করবে, এ এর জায়গায় 5 কাউন্ট করবে, বি এর জায়গায় 8 কাউন্ট করবে। সে কিন্তু কারো থেকে ইনপুট নিচ্ছে না, সে অলরেডি জানে এ এর মান 5, বি এর মান 8, তাহলে 8 + কত 13, তাহলে সে অলওয়েজ তোমাকে 13 দেখাবে। তাহলে আমরা বলি প্রিন্ট এফ সাম ইকুয়ালস টু কার মান আসবে, সি এর মান। এই সিটা কোন টাইপসের, ইন্টিজার। ইন্টিজারের জন্য আমরা কি ইউজ করি, ফরম্যাট স্পেসিফায়ার %d। এরপর প্রিন্ট এফে যেহেতু কোনো এন চিহ্ন দেওয়ার দরকার নেই, কার মান, সি এর মান, সেমিকোলন দিয়ে শেষ। তাহলে এখন আমরা বলতে পারবো প্রিন্ট এফের কাজ শেষ। প্রোগ্রাম কিন্তু এখনো শেষে নেই, প্রোগ্রাম শেষ করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। তাহলে সে আমাকে আউটপুটে দেখাবে এরকম। আউটপুটটা আমরা এখানে দেখি, আউটপুট এরকম হবে, এই সাম ইকুয়ালস টু %d এ যায় কার মান বসবে, সি এর মান। সি এর মান সে কোত্থেকে পাবে, এখান থেকে পাবে। এখানে এ এর মান 5, বি এর মান 8, এর মানে 8 × 5 = 13 দেখাবে। সাম ইকুয়ালস টু 13, এটা সে দেখাবে। বুঝছি কি না? তাহলে আমাদের এভাবে দেখাবে। তাহলে আশা করি বুঝতে পারছি আমরা এভাবে চাইলে লিখতে পারি, তবে আমরা আসলে এটা লেখার জন্য উত্তম পদ্ধতি না, এর থেকে আরও উত্তম পদ্ধতি আছে। কারণ তুমি এই প্রোগ্রাম দিয়ে শুধুমাত্র 5 আর 8কে যোগ করতে পারতেছো, আর কাউকে যোগ করতে পারতেছো না। ওই কারণে আমার দুইটা সংখ্যা যোগ করতে হলে আমরা এই কাজটা করার জন্য তো আমার সি প্রোগ্রামের দরকার নাই। আমার দরকার হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আমি যে কোনো দুইটা সংখ্যা যোগ করতে পারবো, আর যে কোনো দুইটা সংখ্যার জন্য কী করতে হবে, ইনপুট নিতে হবে। তো আমরা এখন সেই কাজটাই করব, আমরা ইনপুট নিয়ে কাজ করব। আমরা কী নিয়ে কাজ করব, ইনপুট নিয়ে কাজ করবো। তাহলে এটা একটা পদ্ধতি, তবে এটা খুবই খারাপ একটা পদ্ধতি, মানে এই পদ্ধতিতে করা আসলে উচিত না। এবার আসো আমরা কি করব, আমরা এখন কাজ করব হচ্ছে ইনপুট নিব। কি করব, ইনপুট নিব। তাহলে প্রথম কথা, আবার আগের মতো সেকেন্ড ব্র্যাকেটের পথে প্রথম কাজ হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, 3টে ভেরিয়েবল। তো আমার কথা হচ্ছে ভাই 3টে ভেরিয়েবল 3 লাইনে লেখার কোনো দরকার আছে, কোনো দরকার নেই, 1 লাইনে লিখে দিব, ইন্ট এ বি সি। তিনোটাই তো ইন্টিজার, যেহেতু তিনোটাই ইন্টিজার আমি 1 লাইনে লিখে দিলাম ইন্ট এ বি সি, কোনো সমস্যা নাই। এবার আমি কি করব, ইনপুট নেব। কার মান ইনপুট নিব, এ এর মান, বি এর মান। স্ক্যান এফ এর মান, বি এর মান, এও ইন্টিজার বিও ইন্টিজার, %d। স্ক্যান এফ এর ভিতর কিন্তু নাম দেওয়ার ক্ষেত্রে এন চিহ্ন দিতে হয়। প্রথমটা কার জন্য, প্রথমটা এ নামে সেভ করব, পরেরটা কি নামে সেভ করব, পরেরটা বি নামে সেভ করব। এই যে হয়ে গেল। তাহলে সে কি করবে, সে প্রথম ইনপুটটা নিবে এ নামে, পরের ইনপুটটা নেবে বি। এর মানে তুমি যে ইনপুটগুলো দিবা সে কিন্তু তোমার কাছে খুঁজবে। আমরা আগামী দিন প্রোগ্রামে করে দেখাবো, আমরা ল্যাপটপে করে দেখাবো, তখন তুমি বুঝবা যে এখানে সে একটা চিহ্ন এরকম ব্লিঙ্ক করে, মানে সে চাচ্ছে তুমি কিছু একটা দাও, তুমি যেটা দিয়ে এন্টার দিবা সেটা সে ইনপুট হিসেবে গ্রহণ করে নেবে। তাহলে প্রথমটা হচ্ছে এ এর মান, পরেরটা হচ্ছে বি এর মান। এবার আসলে তুমি এ আর বি এর মান ইনপুট নিয়ে নিলা। এ আর বি যখন তুমি ইনপুট নিয়ে নিলা, এবার তোমার কি করতে হবে, তোমাকে করতে হবে হচ্ছে সি ইকুয়ালস টু এ প্লাস বি, কাজ শেষ। তাহলে সে কি করবে, সে ইনপুট নিবে এ এর মান, ইনপুট নিবে বি এর মান। ওই এ এবং বি যেহেতু ইনপুট নিছে, এর মানে তাদের মান কত সেটা কম্পিউটার জানে ভালো করে, দেন তাদেরকে যোগ করে পেলাম সি। এই সিটা আউটপুটে দেখাইতে হবে। তাহলে আমরা লিখব প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমার ভিতরে যা লিখো তাই উঠবে। লিখলাম সাম ইকুয়ালস টু কি বসবে, সি কে ক্যালকুলেশন করে যা আসবে তা বসবে। এই সিটা আমার কি, এই সিটা হচ্ছে আমার ইন্টিজার, তাহলে %d, অর্থাৎ এই জায়গায় আমি চাচ্ছি কার মান উঠবে, সি এর মান। তাহলে আমার এখানে দিতে হবে সি। শেষ হয়ে গেল এটা। তাহলে আমার এখানে আউটপুটটা কেমন আসবে দেখো, এখানে আউটপুট যেটা আমি যদি এখানে লিখি আউটপুট দেখতে এরকম হবে, সাম ইকুয়ালস টু সি এর মান যা আসে তা। মনে করো তুমি এ এর মান দিলা 5, বি এর মান দিলা 10, তাহলে সি এর মান কত আসবে 15। তাহলে সে ক্যালকুলেশন করে এখানে বসাবে সি এর মান 15, এটাই হবে আমার আউটপুট। আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে।
এখানে গেটস ইউজ করলে এখানে কোনিও ডট এইচ ইউজ করতে হবে, গেটস না ইউজ করলে প্রয়োজন নাই। এই অ্যালানিলিস একটা প্রশ্ন করলা, কোনিও ডট এইচ এর কোনো কাজ নেই। দেখো আমার তো হেডার ফাইলগুলোর কাজ কি, আমি ভিতরে যে কমান্ডগুলো ইউজ করবো তাদেরকে হেল্প করার জন্য, তো এদেরকে স্ক্যানএফ প্রিন্টএফ এদেরকে হেল্প করার জন্য তো stdio ডট এইচ আছে। কোনিও ডট এইচটা হচ্ছে আমার কার জন্য, সেটা হচ্ছে গেটসের জন্য, ক্যারেক্টারের জন্য। হ্যাঁ গেটস, তো আমি তো গেটস ব্যবহার করি নাই। তুমি যদি এখানে লিখো, যেমন ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম গেটস, অবশ্যই শেষ করতে হবে সেমিকোলন দিয়ে, সাথে সাথে এবার আমার এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে কি লিখতে হবে, ইনক্লুড কোনিও ডট এইচ। আশা করি তুমি তোমার আনসার পেয়ে গেছো, আশা করতেছি তুমি তোমার আনসার পেয়ে গেছো। এটাই ছিল তোমার সেই কাঙ্ক্ষিত আনসারটা। বুঝছি কিনা সবাই, একটু বুঝছি কিনা সবাই, একটু রেসপন্স করি, এতটুকু সবাই বুঝছি কিনা। এবার আসো, এবার হচ্ছে নাকি দেখো আমি চাচ্ছি জিনিসটা সাম ইকুয়াল টু 15 এটা দেখতে কেমন লাগে, তো আমি চাচ্ছি এরকম উঠুক। আমি চাচ্ছি আমার আউটপুটটা এরকম না আসা, সামের মান তো 15, এটা এরকম উঠুক। কিরকম, দ্য সাম অফ টু numbers is equals to 15, এভাবে উঠুক। আমি চাচ্ছি আমার আউটপুটটা এভাবে আসুক, সে আমাকে আউটপুটে বলে দিবে the sum of two numbers is equals to 15। তাহলে আমার এটা কিভাবে লিখতে হবে, সোজা সাপটা হিসাব। আউটপুটের জন্য যে কমান্ড লিখবা সেখানে এই যে লেখো the sum of two numbers is equals to 15। তো আর তুমি জানো না, সেটা তো ডিপেন্ড করবে হচ্ছে এ আর বি এর উপর, ইকুয়ালস টু %d, সি এর ভ্যালু। তাহলে এবার সে আউটপুট কি দেখাবে, দেখো দ্য সাম অফ টু নাম্বারস ইজ ইকুয়ালস টু %d এর জায়গায় সি এর মান দেখাবে, %d এর জায়গায় সি এর মান দেখাবে। বুঝছি কি না? তাহলে আমরা এভাবে বলতে পারি। আচ্ছা, অন্তর্ভূমিক একটা প্রশ্ন করলো, গেটস ইউজ না করে যদি কোনিও ডট এইচ ইউজ করে কোনো প্রবলেম হবে কিনা। আমি গত ক্লাসে বলছিলাম হেডার ফাইল তুমি ব্যবহার করো, দেখো আমি স্ক্যানে ব্যবহার করলাম কিন্তু stdio ডট এইচ ব্যবহার করলাম না, তাহলে কিন্তু হবে না। কেন? কারণ এই স্ক্যানটাকে প্রপারলি কাজ করার জন্য হেল্প করা হচ্ছে এটা, অর্থাৎ ও হচ্ছে হেল্পার। এখন যদি তোমার হেল্পার, তাহলে তোমার ও আছে, ওকে চালানোর মতো হেল্পার বা ড্রাইভারটা নাই, তাহলে কিন্তু এটা কাজ করবে না। বাট এখানে আমার স্ক্যানএফ নাই, প্রিন্টএফ নাই, কিন্তু তুমি ওকে লিখে রাখছো আমার হেল্পার আছে, সে হেল্প করার মতো কাউকে পাচ্ছে না, সে এখানে নিষ্ক্রিয়। এর মানে তুমি যদি হেডার ফাইল তোমার লাগতেছে না তাও দিয়ে রাখো, সে নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করবে। কিন্তু এটা খুবই বাজে একটা কাজ, কারণ প্রোগ্রামে তোমাকে যথাসম্ভব কম কমান্ড ব্যবহার করতে হবে, যত কম ব্যবহার করা যায়। তো আন্দাজে তোমার যে জিনিসটা লাগবে না সেটা আনা কিন্তু তোমার প্রোগ্রামের মাধুর্য নষ্ট করে, এটা উচিত না। ওই কারণে প্রোগ্রাম বুঝে শুনে লিখতে হয়, না আন্দাজে তুমি সব লিখে ফেলবা, হবে না এরকম। তবে লিখলে কোনো সমস্যা হবে না, ইফেক্ট পড়বে না, সে নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করবে। এবার আসো, এবার তুমি চাচ্ছ তোমার আউটপুটটা, আমি দেখাচ্ছি আউটপুটের মাধুর্য কেমন হয়। দ্য সাম অফ টু নাম্বার না লিখে the sum of a and b is equals to 15 আসবে। তাহলে সিম্পল হিসাব, the sum of two numbers এর জায়গায় আমার আসবে a and b। তাহলে সিম্পল, the sum of a and b is equals to % এত। এবার আমি চাচ্ছি না, আমি চাচ্ছি কি, দেখো
আমি চাচ্ছি দ্য সাম অফ, যেমন মনে করো এ এর মান ধরো 5 হইল, বি এর মান 10 হইল, সি এর মান কত হবে 15। আমার এরকম আসুক, কিরকম, দ্য সাম অফ, এই জায়গায় এ এর মানটা আসবে 5 অ্যান্ড বি এর জায়গায় বি এর মানটা আসবে 10 ইজ ইকুয়াল টু 15। দ্য সাম অফ 5 অ্যান্ড 10 ইজ ইকুয়াল টু 15। এবার দেখো এটা কার মান এ, এটা কার মান বি, এটা কার মান সি। এখানে এটা কিন্তু তুমি ইনপুট নিচ্ছ, এর মানে এর মান কত তুমি নিজেও জানো না, এর মান কত তুমি নিজেও জানো না। এটা ডিপেন্ড করবে হচ্ছে যে ইনপুট দিচ্ছে সে কত দিল তার উপর। এর মানে এটাও জানি না, এটাও জানি না, এটাও জানি না, তিনটার জন্য তিনটা ফর্মেটে স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। যেমন দেখো তাহলে কি লিখলাম, দ্য সাম অফ এ, এখানে এটা কোন ধরনের ইন্টিজার পার্সেন্ট ডি, অ্যান্ড বি পার্সেন্ট ডি ইজ ইকুয়ালস টু পার্সেন্ট ডি। এখন পার্সেন্ট ডি কয়টা আছে, একটা দুইটা তিনটা, তিনটা যেহেতু আছে তোমাকে এখানে নামও দিতে হবে তিনটা। প্রথমটা এটার নাম, পরেরটা এটার নাম, পরেরটা এটার নাম। তাহলে প্রথমটা কি নাম, কি নাম এ, তাহলে কমা দিয়ে এ, কমা দিয়ে বি, কমা দিয়ে সি। এবার সে কাজ করবে কি, দ্য সাম অফ পার্সেন্ট ডি, সে একটা ইন্টিজার খুঁজবে। কোন নামের ইন্টিজার, এ নামের ইন্টিজার। এ এর মান কত ছিল 5 ছিল, সে এখানে 5 বসাবে। অ্যান্ড পার্সেন্ট ডি, আরেকটা ইন্টিজার খুঁজবে। কোন নামের ইন্টিজার, বি নামে, বি এর মান সে অলরেডি জানে, ওই মানটাকে সে এখানে বসাবে। ইজ ইকুয়ালস টু পার্সেন্ট ডি, আরেকটা ইন্টিজার, কোন ইন্টিজার, লাস্ট সি, সি এর মানটা সে এখানে বসাবে। এবার যদি তুমি ইনপুট দিছো 5 আর 10 তখন সেটা দেখাইলো। এবার যদি তুমি ইনপুট দাও, তুমি ইনপুট দিছো এরকম 2 7, তাহলে 7 দিয়ে 9 হবে, তখন অটোমেটিক এখানে উঠবে দ্য সাম অফ 2 and 7 is equals to 9। দেখো মাধুর্য বেড়ে গেছে। তোমাকে জাস্ট কিভাবে করতে হবে সেটা বুঝতে হবে। প্রিন্ট টাইপের আমরা যে কাজটা করি আমরা আসলে বুঝি না আসলে জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয়, এই না বুঝার কারণে অনেকের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। তাহলে একটু ক্লিয়ার কিনা আমাকে বলো, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো, এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো। এবার কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, একটু ক্লিয়ার কিনা। দেখো আমি একবার বেসিক লেভেল থেকে তোমাকে বলতেছি, ধাপে ধাপে যাইতে হয়। আমি শুরুতে যদি এই কথাটা বলতাম তোমাদের কাছে অনেক কঠিন লাগতো, বাট আস্তে আস্তে দেখো আমি একটার পর একটা ধাপে ধাপে লাইন বাই লাইন যাচ্ছি, যাতে করে তোমার কাছে ইজি মনে হয়। প্রোগ্রাম নট ইজি, আসলে বোঝানোর সমস্যাটা না আমাদের একটু সমস্যা আছে, তো আমি ওই জন্য সিকোয়েন্সিয়ালি একটু আস্তে আস্তে বোঝানোর ট্রাই করতেই, যাতে করে তোমরা বুঝো। এখন তোমরা ফিল করতে পারবা, নিজের মতো করে বানিয়ে লিখতে পারবা। এই গেটসটা আমরা ব্যবহার করি ক্যারেক্টারের জন্য। আমরা আগামী ক্লাসে এটা প্রয়োজন আরও বেশি ব্যাখ্যা করব। তো ক্যারেক্টার মানে কীরকম, অনেকগুলো লাইন লেখা থাকছে দ্য সাম অফ এন্ড, মানে এরকম, মানে এক কথা ক্যারেক্টারগুলো যাতে স্মুথলি হ্যান্ডেল হতে পারে তার জন্য গেটস ইউজ করতে হয়। কিন্তু কথা হলো আমরা যখন আমাদের ল্যাপটপ দিয়ে করি তখন গেটসটা না ইউজ করলে খুব একটা সমস্যা হয় না। আসলে আমরা করে আমি দেখছি, তো তাও তোমাদেরকে দেখাবো করলে কী হয় না করলে কী হয় সেই জিনিস তোমাদেরকে দেখাবো। এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আমরা মাধুর্য আরও বাড়াবো। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া, এভাবে থাকুক সব কিছু। আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া, এখানে স্ক্যানএপ একটা ইউজ না করে আমি দুইটা ব্যবহার করব। তাহলে স্ক্যানএপ যদি আমি একটার বদলে দুইটা ব্যবহার করতে যাই তখন কেমন হয় আমি একটু লিখি। স্ক্যানএপ পার্সেন্ট ডি অ্যান্ড এ, এটা হচ্ছে এ এর মান ইনপুট নিবে। স্ক্যানএপ পার্সেন্ট ডি অ্যান্ড বি এর মান ইনপুট নিবে, এটা বি এর মান। তুমি একসাথে দেখো, ভিন্ন ভিন্ন দেখো, কোনো সমস্যা নাই। ওকে, কোনো সমস্যা নাই। এবার আসো, এভাবে আমরা করতে পারতেছি। এবার আসো সৌন্দর্য আর একটু বাড়াবো, সৌন্দর্য আর একটু বাড়াবো। এখন তুমি যদি এটা রান করো,
এই প্রোগ্রামটা যদি তুমি রান করাও আউটপুটটা কেমন হবে দেখো, আমি তোমার বলি, মানে আমি একটা আইডিয়া দিই। তুমি এটা রান করলে সাথে সাথে কালো একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টি হবে, কালো। ল্যাপটপে তোমরা দেখবে এরকম কালো একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টি হয়। তো আমার সাদাটাকে তুমি কালোর সমতুল্য ধরে নাও। এখানে দেখবা তুমি রান করছো, সাথে সাথে এরকম একটা লেখা, কালোর মধ্যে সাদা লেখা একবার যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, মানে ব্লিঙ্ক করতেছে বারবার। এরপর তুমি কম্পিউটারের কিবোর্ড থেকে দিলা 5 দিলা, সে এখানে 5 তুলে এবার এখানে যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, এন্টার দিলা। এন্টার দিলা মানে কি, এন্টার দিছো মানে কি তুমি 5টাকে ইনপুট হিসেবে ব্যবহার করতেছ। শেষ, একটা ইনপুট নিয়ে নিছে, তত ইনপুট 2টা, আবার যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, এবার দিলা 25। এন্টার যতক্ষণ পর্যন্ত দিবা না ততক্ষণ পর্যন্ত এন্টার হবে না। এন্টার দিছো তো সাথে সাথে এই লাইনটা উঠে যাবে। কত? 5 and 25 = 30, এই লাইনটা উঠবে, যেহেতু আমি এভাবে ব্যবহার করতেছি। এখন আমার কথা হচ্ছে, তুমি যখন এই 5 and 25 দিছ, তুমি নিজেই তো জানো না যে আসলে কার মান দিচ্ছ। তো একটু সৌন্দর্য বর্ধনের জন্য যদি এরকম হইতো, ভাইয়া এই 5টা দেওয়ার আগে যদি কম্পিউটার আমাকে বলে দিত, প্লিজ রাইট ডাউন দ্য ভ্যালু অফ এ, প্লিজ ইনপুট দ্য ভ্যালু অফ এ, তাহলে এরকম যদি বলে দিত, তোমার কাছে জিনিসটা খুবই মাধুর্য হইতো না? জিনিসটা আমি বলি এরকম, তুমি যখন এখানে গেছো না, কম্পিউটার তোমাকে বলতেছে প্লিজ, নিজেকে সার মনে হয়, প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ এ। এটা দেওয়ার পরে দেন যাইয়া ব্লিঙ্ক করতেছে, তোমার তো এখানে লেখা আছে প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ এ, এর মানে তুমি বুঝছো এর ভ্যালু ইনপুট দিতে হবে। বা প্লিজ এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার, এই ফার্স্ট ইন্টিজার যখন দিল তখন যাই ব্লিঙ্ক করতেছে, তাই তুমি বুঝতে পারতেছো আমাকে নিশ্চয় প্রথম ইন্টিজারটা ইনপুট দিতে হবে, দিয়ে দিলা। এরপর এটা দেওয়ার পর এটা দিয়ে এন্টার দিছো, মনে করো এটা দিলা হচ্ছে 5, এবার আবার উঠলো প্লিজ এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার, একটু সার ভাব আসে। দেন তুমি দিলা কত? 25। দেন সে তোমাকে এটা দেখাবে, দ্য সাম অফ 5 and 25 = 30। এখন এই যে এক্সট্রা করে কিছু লেখা আসছে না, এই যে ভাইয়া প্লিজ এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার, এটা কিভাবে আনবো? প্রোগ্রামের মাধুর্য বৃদ্ধি করতেছি, নিজের সম্মান বৃদ্ধি করতেছি। আরে ভাই, তুমি নিজে প্রোগ্রাম বানাবা, কম্পিউটারকে তুমি যেভাবে বলবা সে সেভাবে করতে বাধ্য। এখন তোমার এই যেভাবে করতে তুমি দিবা, সে সেভাবে কাজ করবে। তোমার হাতে যেহেতু হাত আছে, তুমি নিজেকে একটু সম্মানিত করবা না? এটা তো আমি মানতে পারি না। ওই কারণে তোমাকে যে কাজটা করতে হবে, তোমার এই প্রোগ্রামটা যখন করবা একটু নিজেকে সম্মানই করবা। যেমন প্রয়োজন লিখিয়ে দিলা প্লিজ স্যার, প্লিজ এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার, যা লিখবে তাই সে লিখবে, আউটপুটে দেখাবে, নিজেকে একটু মানে দামি মনে হবে, তাই না? আসো আমরা সেই কাজটাই করি। এবার আসো আমরা সেই কাজটা করি যদি এরকম উঠতে হয়। একবারে সিম্পল ব্যাপার স্যাপার দেখো, আমরা ব্র্যান্ড নিয়েও একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, খুবই সুন্দর একটা প্রোগ্রাম করব। দেখো, প্রথম কথা, এই প্রোগ্রামে আমরা অনেকগুলো ক্যারেক্টার ব্যবহার করতেছি না, গেটস ব্যবহার করি, একটু বেটার হবে। না ব্যবহার করলে সমস্যা নাই। তো আমি শুরুতে বলে রাখতেছি আমি গেটস ব্যবহার করব, যেহেতু করব কোনিও ইউজ করতে হবে। আর ইনপুট নিব, আউটপুট দিব, এর মানে আমাকে হেডার ফাইল হিসেবে কি ইউজ করতে হবে? stdio.h ইউজ করতে হবে। তাহলে আমি লিখলাম হ্যাশ include stdio.h, এরপর হ্যাশ
ইনক্লুড কোনিও ডট এইচ, এটাই ইউজ করলাম হচ্ছে স্ক্যানএপ আর প্রিন্টএপের জন্য, এটাই ইউজ করলাম হচ্ছে লাস্টে আমি গেটস ইউজ করব, ক্যারেক্টার যেহেতু ব্যবহার করব তার জন্য। এবার আমার হেডার ফাইলের পরে মেইন কাজ শুরু, মেইন দিতে হয় মেইন দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরুর প্রথম কাজ হচ্ছে কি করা, ভেরিয়েবল ডিক্লেয়ার করা। কি ডিক্লেয়ার করা? ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এবার আমি ধরে নিলাম যে আমার এখানে সবগুলা ফ্লোট, কারণ তুমি দুইটা সংখ্যা দিবা বা দাও ইন্টিজার দাও, তাও কোনো সমস্যা নেই, ইন্টিজার ধরে নিলাম যাও আগের মতো। তাহলে আমাদের ইন্টিজার, তিনোটা ইন্টিজার, তাহলে ইন্ট এ বি সি, ভেরিয়েবল ডিক্লারেশন শেষ। এবার তুমি কার মান ইনপুট নিবা? এ এর মান। কিন্তু বাইরে ভাই এর মান যখন আমি ইনপুট চাই তার আগে আমি চাই কম্পিউটার আমাকে একটু আদর করে বলুক প্লিজ স্যার নাম্বারটা একটু দেন না। তাহলে তুমি নিজেকে এরকম বানানোর জন্য কি করতে হবে? দেখো ওই যে মনিটরে স্ক্রিনে দেখাইলো সেটা তো আউটপুটে দেখাচ্ছে। কোনো লেখা হুবহু তুমি যেটা দিতে চাচ্ছ সেটা যদি আউটপুটে দেখাইতে হয় কি ইউজ করতে হয়? প্রিন্টএফ ইউজ করতে হয়। এর মানে তুমি লিখলা প্রিন্টএফ, তাহলে এখানে তুমি লিখলা প্লিজ পুট ইউর হ্যান্ড অন দ্য বোর্ড। তাহলে আমাদের প্লিজ এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার, ফার্স্ট ইন্টিজার দিয়ে তুমি এই চিহ্নটা দিলা, মানে কি ফার্স্ট ইন্টিজারের পরে এটা উঠবে, দেন এখানেই তো সেটা উঠবে। তাহলে দেখতে সুন্দর না? প্লিজ এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার, হ্যাঁ দিয়ে দিলা। এবার শেষ। এখানে কোনো ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করবো না, এখানে তো আর আননোন কোনো কিছু নাই। এই লাইনটা হুবহু আউটপুটে উঠবে। তাহলে দেখো আউটপুটে কি লেখা উঠবে? প্রোগ্রামের শুরুতেই আউটপুটে প্রিন্টএফ যেটা বলে এটা প্লিজ এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার, এতটুকু উঠলো। এবার তুমি কি করতেছো? ইনপুট নিবা। যেহেতু তুমি ইনপুট দিবে, এখানে একটা ইনপুট দেওয়ার জন্য বলছো, তাহলে কি তুমি স্ক্যানএপ এর মধ্যে দুইটা আনতে পারবা? না, তুমি একটাই আনবা। তাহলে আমাদের স্ক্যানএপ ব্যবহার করব। স্ক্যানএপ কোনটাকে ব্যবহার করবো? প্রথমটা। কেমন? ইন্টিজার %d and a। তাহলে জিনিসটা কেমন হবে? আউটপুটে লেখা উঠবে প্লিজ এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার ডট দিয়ে। এবার এই ইনপুটের জন্য এখানে কি করবে? ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক তুমি ইনপুট দিয়ে দিবা। তাহলে প্রথম ইনপুটের কাজ শেষ। আরেকটা ইনপুট সেমিস্টারে নিতে হবে, তার জন্য আবার প্রিন্টএফ ইউজ করব। বুঝতেই পারতেছো প্রিন্টএফটা আমি মাধুর্য বাড়ানোর জন্য করতেছি, আর কিছু না। তাহলে মাধুর্য বাড়ানোর জন্য প্লিজ এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার, দেন সেটা ইনপুট নিব %d and b। তাহলে প্রথমে লেখা এটাই উঠবে, তার পাশে আমার এটা উঠলো, পরে লেখা এটা উঠলো, তার পাশে আমাদের এটা উঠলো। তুমি বলতে পারো আমাকে এই প্রশ্নটা করতে পারো, ভাইয়া আমি চাচ্ছি এই লেখাটা উঠার পর সে ইনপুটটা পরের লাইনে নিবে, এক লাইন গ্যাপ দিবে। এটার জন্য কি করতে হবে? এগুলোর জন্য ব্যাকস্ল্যাশের কিছু আছে, এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আগে আমরা এগুলো না, আগে জেনারেল ফরম্যাটে শিখি। এ আর বি ইনপুট নেওয়া শেষ। কাজ কি? যোগ করবো c = a + b। তো যোগ করা শেষ, কি করবো? আউটপুট দিয়ে দিব প্রিন্ট f দা, এত কিছু লেখার দরকার, ডাইরেক্ট লিখি সাম অফ টু ইন্টিজার্স ইজ ইকুয়ালস টু কার মান আসবে? সি এর মান। সি কেমন? ইন্টিজার। তাহলে %d। এবার যেহেতু এটা প্রিন্টের ভিডিও তো এন চিহ্ন দিব না, না, তাহলে কার মান? সি এর মান, জাস্ট সি লিখে দিব। এবার ওই যে ক্যারেক্টারের জন্য গেটস ইউজ করতেছি, এটার জন্যই আমি আসলে উপরে কোনিওটা ডেসিটি ঢুকছিলাম। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শেষ। এই পুরোটাই হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম। অনেকে এটা মুখস্থ করতে যাবে, মুখস্থ করে কি করবো ভাই?
তুমি এবার দেখো নিজে নিজে তুমি তোমার মতো করে বানাইতে পারবা। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হলে আমরা এতটুকুর মধ্যে আজকে শেষ করে দিব। আজকে যতটুকু বলছি এটা মোর দেন এনাফ। এরপর আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে আগাবো। আগে বলো একটুকু বুঝছো কিনা, এতটুকু ক্লিয়ার কিনা, কোনটা কি কারণে লিখছি। তাহলে এটার আউটপুটটা কেমন হবে, এটার আউটপুটটা কেমন হবে, স্ক্রিনে এরকম উঠবে, প্লিজ এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার, এরপর যেরকম ডট উঠবে, এরপরে প্লিজ এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার ডট উঠবে, এরপর আউটপুটে দেখাবে সাম অফ টু ইন্টিজার্স ইজ ইকুয়ালস টু, এটা দেখাবে। তাহলে ইকুয়ালস টু সি এর ভ্যালুটা দেখাবে, তাই না? সি এর ভ্যালুটা দেখাবে। তাহলে আমার এখানে যে জিনিসটা হবে, তুমি ইনপুট দিলা মনে করো 10, এটা ইনপুট দিলা মনে করো 25, দেন সেখানে দেখাবে হচ্ছে 35। তাহলে এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে দেখো এবার দেখতে সুন্দর লাগতেছে। তুমি 10টা ইনপুট দেওয়ার আগেই লিখা উঠছে প্লিজ এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার। তাহলে তোমার ইনপুট দিতে সুবিধা হবে, তুমি বুঝে গেছো এখানে একটা ইন্টিজার ইনপুট দিতে হবে। প্লিজ এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার, এর মানে আরেকটা ইন্টিজার তোমাকে দিতে হবে। এরপর সে বলে দিয়েছে সাম অফ টু ইন্টিজার, এমনি দুইটার সামেশন 35। দেখতে সুন্দর হয়ে গেছে না? তাহলে দেখো এগুলো মুখস্থর কোনো কিছু আছে না, নিয়মটা বুঝতে হবে। তাহলে তোমরা নিজেদের মতো করে বানাতে পারবা। তাহলে বলো এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। এতটুকু ক্লিয়ার হলে সার্থক। আসলে আজকের জিনিসটা হচ্ছে আমরা একটু বেসিক লেভেলের কোডিং করছিলাম। তোমাদের কোনো এবার মন ইচ্ছা মতো প্রশ্ন থাকলে করতে পারো, কারণ দেখো সি প্রোগ্রাম মুখস্থ করার জিনিস না। অনেকে তোমাকে বললো এই 10টা সি প্রোগ্রাম মুখস্থ করবে, তার মধ্যে থেকে একটা পরীক্ষা আসবে, কোনো দরকার নাই রে ভাই। তুমি নিয়মগুলো জানো, দেখো সি প্রোগ্রাম তুমি নিজে নিজে বানাতে পারো। আর পরীক্ষা মুখস্থ করে কখনো পরীক্ষা ভালো করা যায় না। আর মানুষ কেমনে এগুলো বলে মুখস্থ করে বলে, আমি চিন্তা করি কেমনে সম্ভব। ওকে, যেহেতু সবাই বুঝছো, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ করে তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।